তৃতীয় বক্তৃতা। বঙ্কিমচন্দ্রের রোমান্টিক কল্পনা। চন্দ্রশেখর ও কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ ও কৃষ্ণকান্ত, দাম্পত্য প্রেম ও রূপতৃষ্ণা। কৃষ্ণকান্তের রোমান্টিক ট্র্যাজেডি রাতিশয্য, চন্দ্রশেখরে কবি মানুষের দ্বন্দ্ব, আদর্শ বিরোধ, রজনী, আত্মভাব প্রধান, কবি দৃষ্টির দিক পরিবর্তন ও কবি হৃদয়ের ভাবান্তর। 1, পৃষ্ঠা সংখ্যা 35। বিষবৃক্ষে দেখা গেল ওই নারী শক্তিই প্রবলা, পুরুষ দুর্বল, মোহগ্রস্ত। কিন্তু পুরুষের শক্তি কোথায়? ওই নারী তাহার শক্তি না অশক্তি? তাহার ওই প্রকৃতি পারবশ্য যদি অখণ্ডনীয় হয়, তবে ওই প্রকৃতি, ওই নারী তাহার মুক্তিদাতা হয় কেমন করিয়া? মোটের উপর নারীর ধর্মে ও পুরুষের ধর্মে একটা বিরোধ অনিবার্য। যদি দুইয়েরই আত্মাভিমান প্রবল হয়, পুরুষের পৌরুষ বলিতে যাহা বোঝায় তাহা ওই আত্মাভিমান ভিন্ন আর কিছুই নয়। নারীর আত্মাভিমান একটা রিপু, কিন্তু পুরুষের তাহাই শক্তি। এমন শক্তিমান পুরুষেরও ওই প্রকৃতি পারবশ্য ঘটিবেই। তাহার পরিণাম কি? বিষবৃক্ষে পুরুষ ঐরূপ শক্তিমান নয়, অতএব উহার পর তেমনি একজন শক্তিমান পুরুষের নিয়তি বঙ্কিমচন্দ্রের কাব্য কল্পনায় উদিত হওয়া স্বাভাবিক। কিন্তু প্রকৃতি পুরুষের ওই দ্বন্দ্ব এবং তাহাতে প্রকৃতি শক্তির বিরুদ্ধে শক্তিমান পুরুষের সেই আত্মাভিমানের সংগ্রাম ও শেষে জীবনকে ধ্বংস করিয়াই যে জয়লাভ, ইউরোপীয় জীবন দর্শনের সেই প্রকৃতিবাদ সত্য হইলেও পূর্ণ সত্য নয়। আমাদেরও একটা উচ্চতর জীবন দর্শন আছে, তাহাতে ওই ইউরোপীয় দর্শনকে অনায়াসে খাপ খাওয়াইয়া লওয়া সম্ভব। জীবনে সেই তত্ত্বকে প্রয়োগ করিতে পারিলে পুরুষের সত্যকার জয়লাভ হইবে, এমনই একটা বিশ্বাস বঙ্কিমচন্দ্রের কবি মানুষে জাগরুক ছিল বলিয়া মনে হয়। কিন্তু সেই তত্ত্বকে তো জোর করিয়া জীবনের উপরে আরোপ করা চলিবে না। জীবনের ভিতর দিয়াই তাহাতে পৌঁছিতে হইবে। তজ্জন্য জীবনকে খুব গভীর করিয়া এবং আদৌ তত্ত্বজ্ঞানের মনোবন্ধন মুক্ত হইয়া দেখিতে হইবে। কবি বঙ্কিমের সেই শক্তি ছিল। তিনি জীবনকে সেই রূপ দেখিবার জন্য তাহার কবি দৃষ্টিকে পূর্ণ স্বাধীনতা দিয়াছিলেন। উপন্যাসগুলি ভালো করিয়া পড়িলে কথা স্বীকার করিতেই হইবে যে তাহার উপন্যাসের জীবন রঙ্গভূমিতে, ঘটনার ধারায় বা চরিত্রের বিকাশে কোথাও তত্ত্বের বাধাবন্ধন নাই, বরং সেই তত্ত্ব বা নীতি বারবার পরাস্ত হইতেছে। তত্ত্বের সেই নিষ্ফলতার হাহাকার কিছুতেই রুদ্ধ করা যাইতেছে না। এই সত্যটি সর্বদা স্মরণ রাখা উচিত। যাহারা অন্তত তাহার শ্রেষ্ঠ উপন্যাসগুলির ওই দ্বন্দ্বরস, বঙ্কিমের ব্যক্তি মানস ও কবি প্রাণের সেই লুকোচুরির রস হৃদয়ঙ্গম করিতে পারেন নাই, তাহাদিগকে আমি ওই কাব্যপাঠের অধিকারী বলিব না। পৃষ্ঠা 36। যাহা বলিতেছিলাম, বিষবৃক্ষে বঙ্কিমচন্দ্র পুরুষকে গৌণ স্থানে বসাইয়া নারীকে 3 দিক দিয়া দেখিয়াছেন। এই নারী হইয়াছে সেই প্রকৃতি শক্তির প্রতীক, জীবন নাটকের প্রধানা নায়িকা। পুরুষের যত কিছু দুর্বলতা ও পুরুষসুলভ আত্মপরায়ণতার শাস্তি বা পুরুষের যত কিছু দুর্বলতা ও পুরুষসুলভ আত্মপরায়ণতার শান্তি বা শান্তি দায়নি। সেই নারী শক্তিকে বামে ও দক্ষিণে 2 দিকে প্রদক্ষিণ করিয়া অতঃপর কৃষ্ণকান্তের উইলে তিনি পুরুষকে সেই শক্তির বিরুদ্ধে অবতীর্ণ করিয়া তাহার বিদ্রোহের ফলাফল নির্ণয় করিতে অবতীর্ণ হইয়াছেন। বিষবৃক্ষের পর আমি চন্দ্রশেখরের পরিবর্তে কৃষ্ণকান্তের উইলকে লইব। তাহার কারণ, কাব্যবস্তুর দিক দিয়া ওই 2খানিকে পাশাপাশি ধরিয়া দেখিলে তত্ত্ববিচারের একটু সুবিধা হয়, তাই আমি ক্রমভঙ্গ করিতেছি। কৃষ্ণকান্তের উইলেও পুরুষের জীবনের পটভূমিকায় সেই দৈব বা নিয়তি, লাইফস লিটল আইরনিস, IRONIES ইনভার্টেড কমার মধ্যে, উইলরূপী একটা দুষ্ট গ্রহের ষড়যন্ত্রে যেমন অমোঘ হইয়া উঠিয়াছে, তেমনি
বহির্জীবনের অদৃশ্য জালবন্ধনে জড়িত পুরুষ তাহার অন্তর্জীবনেও আর এক নিয়তির প্রবৃত্তিরূপা প্রকৃতির অতর্কিত আক্রমণে ধরাশায়ী হইয়াছে। এখানে নারী সেই মোহিনী ও কল্যাণী দুই মূর্তিই তাহার পক্ষে একই, দুই তাহার আত্মাম্ভরিতার শাস্তি দায়নি। গোবিন্দলালের কুন্দ নাই, সূর্যমুখী নাই, কেহ তাহাকে ক্ষমা করিবে না, অথবা তাহার সুখের পথ নিষ্কণ্টক করিবার জন্য কেহ হাসি মুখে বিষপান করিবে না। তথাপি রোহিণীর চরিত্র যেমন পূর্ণতা প্রাপ্ত হয় নাই, তাহাকে অর্ধপথে হত্যা করা হইয়াছে, তেমনি ভ্রমরও পূর্ণ বিকশিতা নারী নয়, তেজস্বিনী বালিকা মাত্র। তেমন নারী পাপে তাপে সংশয় সংকটে পূর্ণ বিকশিতা বিশ্ববৃক্ষের পর আমি চন্দ্রশেখরের পরিবর্তে কৃষ্ণকান্তে রইলকে লইব। তাহার কারণ কাব্যবস্তুর দিক দিয়ে ওই দুইখানিকে পাশাপাশি ধরিয়া দেখিলে তত্ত্ববিচারের একটু সুবিধে হয়, তাই আমি ক্রমভঙ্গ করিতেছি। কৃষ্ণকান্তে রইলেও পুরুষের জীবনের পটভূমিকায় সেই দৈব বা নিয়তি, লাইফস লিটল আইরনিস, উইলরূপী একটা দৃষ্ট গ্রহের ষড়যন্ত্রে যেমন অমোঘ হইয়া উঠিয়াছে, তেমনি বহির্জীবনের অদৃশ্য জালবন্ধনে জড়িত পুরুষ তাহার অন্তর্জীবনেও আর এক নিয়তির প্রবৃত্তিরূপা প্রকৃতির অতর্কিত আক্রমণে ধরাশায়ী হইয়াছে। এখানে নারী সে মোহিনী ও কল্যাণী দুই মূর্তিই তাহার পক্ষে একই, দুই তাহার আত্মম্ভারিতার শাস্তি দায়নি। গোবিন্দলালের কুন্দ নাই, সূর্যমুখী নাই, কেহ তাহাকে ক্ষমা করিবে না, অথবা তাহার সুখের পথ নিষ্কণ্টক করিবার জন্য কেহ হাসি মুখে বিষপান করিবে না। তথাপি রোহিণী চরিত্র যেমন পূর্ণতা প্রাপ্ত হয় নাই, তাহাকে অর্ধপথেই হত্যা করা হইয়াছে, তেমনি ভ্রমরও পূর্ণ বিকাশিতা নারী নয়, তেজস্বিনী বালিকা মাত্র। তেমন নারী পাপে তাপে সংশয় সংকটে হৃদয় দুর্বল পুরুষের সহধর্মিণী বা সহায় স্বরূপিণী হইবার যোগ্যা নহে। তাহার হৃদয়ের সেই অন্ধ ধর্মবিশ্বাস স্বামীকে মানুষ না হইয়া দেবতা হইতে হইবে, এই যে তাহার দাবি, ইহাই ওই ট্র্যাজেডির একটা বড় কারণ হইয়াছে। অতএব এই উপন্যাসে পুরুষের জীবন দুই দিকেই একটা অতি স্থূল ও রূঢ় ধাক্কায় ধ্বংস হইয়া গিয়াছে। তাহাকে সেই আদি প্রকৃতি শক্তির বা গভীরতর আত্মিক সমস্যার সম্মুখীন হইতে হয় নাই। এই জন্য কৃষ্ণকান্তের উইল শেক্সপিরীয় ট্র্যাজেডির আদর্শে কল্পিত হইলেও শেষ পর্যন্ত তাহা একটা করুণ রসাত্মক মেলোড্রামায় পর্যবসিত হইয়াছে। চন্দ্রশেখর ও রজনীর পরে বঙ্কিমচন্দ্র পুনরায় ওই যে দাম্পত্য প্রেমকেই মহীয়ান করিতে গিয়াছেন, তাহাতে পত্নীর প্রতি বিশ্বাসঘাতী এক পুরুষের রূপতৃষ্ণাকেই একমাত্র হেতু করিয়া তাহার পৌরুষের চরম দুর্গতি প্রদর্শন করিয়াছেন। ফলে তাহার কবিদৃষ্টিও যেমন সংকুচিত হইয়াছে, তেমনি সেই ট্র্যাজেডিকে বড় সংকীর্ণ ক্ষেত্রে সীমাবদ্ধ করা হইয়াছে। উহার যেটুকু প্রসার বা জটিলতার সম্ভাবনা ছিল, রোহিণী চরিত্রটিকে নিষ্পেষিত করায় তাহা নষ্ট হইয়াছে। প্রতাপ চন্দ্রশেখরের তো কথাই নাই। নগেন্দ্র দত্তের জীবনেও যে ট্র্যাজেডি ছায়া পড়িয়াছে, তাহাতে অন্তত সেই প্রকৃতি শক্তির লীলা নারীর হৃদয় মহিমাকে আশ্রয় করিয়া পুরুষ জীবনের নিয়তি কুটিল রহস্য গভীর রূপকে বৃহত্তর করিয়াছে। এখানে নারী সেই স্বভাব শক্তির মহিমা কুন্দ বা হীরা, এমনকি সূর্যমুখীর মতো চরিত্রেও ফুটিয়া উঠিতে পারে নাই। ইহার একমাত্র কারণ ওই দাম্পত্য নীতির প্রতি কবির ব্যক্তি হৃদয়ের পক্ষপাত। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র তাহার সেই দাম্পত্য জীবনের গৌরব কীর্তন বাসনা যেন একটু জিদ করিয়াই এই শেষ বা চরিতার্থ করিয়াছেন। কিন্তু বাসনা চরিতার্থ হইল তাহার কবিকল্পনা স্পষ্টতই হার মানিয়াছে। পৃষ্ঠা 37। ইতিপূর্বে চন্দ্রশেখর ও রজনীতে সেই স্বপ্ন বাধা পাইয়াছিল, এ যেন তাহারই প্রতিক্রিয়া। প্রতাপ ও অমরনাথ ওই দাম্পত্যের আদর্শকে পুরুষ জীবনের নিঃসংশয় রূপে বরণ করিবার পক্ষে দুই দিক দিয়া সংশয়ের সৃষ্টি করিয়াছে। তাই বিষবৃক্ষের সেই ট্র্যাজেডিকে আরও বড় করিয়া দেখাইবার জন্য বঙ্কিম নগেন্দ্র দত্ত অপেক্ষা প্রবলতর হৃদয়বৃত্তি সম্পন্ন এক পুরুষকে রূপতৃষ্ণার বহ্নি বিবিক্ষু পতঙ্গের মতো ভস্মীভূত করিয়াছেন এবং দম্পতি ধর্মের আদর্শরূপিণী নায়িকাকেও মহীয়সী করিতে গিয়া আত্মাভিমানের বিষে তাহাকে আত্মঘাতিনী করিয়াছেন। এই দম্পতি দুজনেই অন্ধ,
প্রেমের তিতিক্ষা বা সহমর্মিতা কাহারও নাই। ফলে এই উপন্যাসে জীবনের ক্ষেত্রেও যেমন সংকীর্ণ, তেমনি তাহাতে সেই প্রেমের নিষ্ফলতার হৃদয়ভেদী আর্তনাদই আছে। উপন্যাসের প্রথম খণ্ডে আমরা কবি বঙ্কিমের মুক্ত স্বাধীন কল্পনার যে দৃপ্ত বিচরণ দেখি, দ্বিতীয় খণ্ডে তিনি তাহা সম্বরণ করিয়াছেন। তাহাতে গল্প রচনাই আছে, কবি কল্পনার সেই স্ফূর্তি আর নাই। তথাপি এখানেও সেই নারী পুরুষকে সাক্ষাৎভাবে কামনার ঋণজালে জড়াইয়াছে। সেই জাল যে কাপুরুষের মতোই ছিন্ন করিল, রোহিণীকে যে ওই রূপে সরাইয়া দিতে হইল, তাহাতে প্রমাণ হয় চরিত্র অপেক্ষা ঘটনা, প্লট অপেক্ষা পরিণামই মুখ্য হইয়াছে, এবং সেই পরিণামের পক্ষে রোহিণীর মতো চরিত্র একটা বড় বাধা হইয়া দাঁড়াইয়াছে। অর্থাৎ উপন্যাসের প্লট প্রথম হইতে সুকল্পিত হয় নাই, সে বিষয়ে বিষবৃক্ষের সহিত ইহার তুলনাই হয় না। এখন ওই পুরুষ, ওই গোবিন্দলালের দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করিতে হইবে। টাইফয়েড রোগ নাকি বলিষ্ঠ যুবকের পক্ষে সাংঘাতিক। সে রোগ যুবকের সেই যুবাশক্তিকেই নিজ শক্তিতে পরিণত করিয়া রোগীর প্রাণহরণ করে। বঙ্কিমচন্দ্র গোবিন্দলালকে সেই পূর্ণ যৌবন শক্তির অধিকারী করিয়া তাহাতে ওই রূপতৃষ্ণা টাইফয়েড ধরাইয়া দিয়াছেন, এবং তাহার দেহে ওই বিষের ক্রিয়া স্থির দৃষ্টিতে নিরীক্ষণ করিয়াছেন। এক নারী সেই রোগের বীজাণু বহিয়া আনিল, আর এক নারী সেই বিষের বিষ চিকিৎসাই করিল। তাহার প্রেমের দুর্দমনীয় অভিমান ওই রোগীর পক্ষে আরো নিদারুণ হইয়া উঠিল। একদিকে কামনার অগ্নিস্ফুরণ, অপরদিকে সেই অগ্নিকে পায়ের তলায় দলিয়া তাহার নির্বাপন চেষ্টা। সমর্থ স্নেহের বাড়িবর্ষণ তাহাতে নাই। পুরুষ সকর্ম ফলভুক হইয়া কোথাও আশ্রয় পাইল না। এই উপন্যাসে নারীর যে অপরামূর্তি আছে, তাহা বড় কঠোর। সেই কঠোরতা স্পিরিচুয়াল নয়, মরাল। তাহাতে প্রেমাস্পদের কল্যাণ কামনা অপেক্ষা আত্মমর্যাদা বা আত্মধর্মের সুচিতা রক্ষার কামনাই অধিক। এ প্রেম মূলে আত্মপ্রেম। তথাপি বালিকার পক্ষে ইহা স্বাভাবিক, কারণ তখনও তাহার হৃদয়ের পূর্ণ জাগরণ হয় নাই। কিন্তু পূর্ণবয়স্কার পক্ষে ইহাই আধুনিক প্রেম, অতিশয় বুদ্ধিসঙ্গত, নিজ অধিকার সম্বন্ধে পূর্ণ সচেতন। এখানেও ওই ভ্রমর চরিত্র সৃষ্টিতে বঙ্কিমচন্দ্র তাহার নারী চরিত্র জ্ঞানের সেই সুগভীর কবি দৃষ্টির পরিচয় দিয়াছেন। দাম্পত্য নীতির প্রতি তার পক্ষপাত যেমনই হোক, এবং ট্র্যাজেডি যে স্তরের ট্র্যাজেডিই হোক, ওই অভিমান ওই চরিত্রের পক্ষে অতিশয় স্বাভাবিক। গোবিন্দলালও তাহার বালিকা পত্নীর সরলতা ও অতি বিশ্বাসকে পরম স্নেহে লালন করিয়াছিল। পৃষ্ঠা 38। তাহার সেই মুগ্ধ স্বভাবকে প্রশ্রয় দিয়াছিল। তাহাতেই সে নিজের গুরুতর আত্মিক সংকটে, তাহার পুরুষ চরিত্রে প্রচ্ছন্ন সেই দুর্বার ব্যাধির আক্রমণে ওই পত্নীর নিকটে কোনো সহানুভূতি বা সময়োচিত সেবা শুশ্রূষা লাভ করিল না। কারণ ভ্রমর সূর্যমুখী হইতে পারে না। শেষে সেই সর্বহারা শ্মশান ভস্য ভূষিত দেহ পুরুষ সংসার হইতে দূরে একটা প্রলয়ের দগ্ধ গ্রহের মতো দিগন্তরে নিরুদ্দেশ হইয়া গেল। কৃষ্ণকান্তের উইলের যে সমালোচনা আমি এখানে করিলাম, তাহা হয়তো ঠিক হইল না। অনেকের মতে এই উপন্যাসই বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস, এমনকি বঙ্কিমের নিজের মতো নাকি তাহাই ছিল। আমি নিজেও এককালে এই উপন্যাসকে বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস না হইলেও তাহার কবিশক্তির একটি শ্রেষ্ঠ নিদর্শন বলিয়া মনে করিতাম। এক হিসাবে তা সত্য। যদি বলা যায় এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র তাহার শেক্সপিরীয় আদর্শের শ্রেষ্ঠ ট্র্যাজেডি প্রণয়ন করিয়াছেন, তাহা সত্য হইলেও ঠিক সেই কারণেই ইহার কাব্য প্রেরণা পীড়িত হইয়া এমন মেলোড্রামা সৃষ্টি করিয়াছে। গোবিন্দলালের রোহিণী হত্যা যেমন, তেমনি তাহার সেই সন্ন্যাসী বেশে পুনরাবির্ভাব এবং সেই উক্তি একই চরিত্রের পক্ষে স্বাভাবিক হইলেও উহাতে শেক্সপিরীয় ট্র্যাজেডির কৃষ্ণকান্তের উইলের যে সমালোচনা আমি এখানে করিলাম, তাহা হয়তো ঠিক হইল না। অনেকের মতে এই উপন্যাসই বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস, এমনকি বঙ্কিমের নিজের মতো নাকি তাহাই ছিল। আমি নিজেও এককালে এই উপন্যাসকে বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস না হইলেও তাহার কবিশক্তির একটি শ্রেষ্ঠ নিদর্শন বলিয়া মনে করিতাম। এক হিসাবে তা সত্য।
যদি বলা যায় এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র তাহার শেক্সপিরীয় আদর্শের শ্রেষ্ঠ ট্র্যাজেডি প্রণয়ন করিয়াছেন, তাহা সত্য হইলেও ঠিক সেই কারণেই ইহার কাব্যপ্রেরণা পীড়িত হইয়া এমন মেলোড্রামার সৃষ্টি করিয়াছে। গোবিন্দলালের রোহিণী হত্যা যেমন, তেমনি তাহার সেই সন্ন্যাসী বেশে পুনরাবির্ভাব এবং সেই উক্তি একই চরিত্রের পক্ষে স্বাভাবিক হইল। উহাতে শেক্সপিরীয় ট্র্যাজেডির স্পষ্ট অনুভাবনা আছে বলিয়াই এমন রসাভাস ঘটিয়াছে। বঙ্কিমচন্দ্র নিশ্চয়ই গোবিন্দলালকে তেমনি একটা ট্র্যাজিক চরিত্ররূপে খাড়া করিতে চাহিয়াছেন, কিন্তু ইউরোপীয় জীবনে যাহা সম্ভব ভারতীয় এবং বিশেষ করিয়া বাঙালি জীবনে ও চরিত্রে তাহা আদৌ সম্ভব নহে। এই জন্য বঙ্কিমচন্দ্রের উপন্যাসে ট্র্যাজেডির ভাবগ্রন্থি অন্যরূপ, পরে সে আলোচনা করিব। বঙ্কিমের কবি প্রতিভার শ্রেষ্ঠত্ব ইহাই যে তিনি কল্পনার আতিশয্যে বাস্তবকে কোথাও লঙ্ঘন করিতে পারেন নাই। তাই শেক্সপিরীয় ট্র্যাজেডির আদর্শে বাংলা কাব্য রচনা করিতে গিয়াও বাঙালি জীবন ও বাঙালি চরিত্রের সত্যকে লঙ্ঘন করিতে পারেন নাই। তথাপি হয়তো ইহাই মনে করিয়া তিনি আশ্বস্ত হইয়াছিলেন যে বাঙালি জীবনের ট্র্যাজেডি ইহা অপেক্ষা ভীষণতর হইতে পারে না। কিন্তু মুশকিল হইয়াছে যে গোবিন্দলালের ওই রূপতৃষ্ণা একটা রিপু মাত্র, উহা আত্মার আধি নয়, একটা অতিস্থূল প্রবৃত্তি। সেই প্রবৃত্তির নিকটে সে সম্পূর্ণ আত্মসমর্পণ করিয়াছে, যেন অবশে তলাইয়া গিয়াছে। সে যেন একটা মূর্ছিত অবস্থা। তাহাতে প্রবৃত্তির মাদকতা আছে, তেজস্বিতা নাই। উহা ট্র্যাজিক চরিত্রের লক্ষণ নয়, কারণ ঐরূপ নিছক রিপু পারবশ্য কিছুমাত্র শ্রদ্ধার উদ্বেগ করে না। গোবিন্দলাল শেষে যে আত্মলাভে জয় ঘোষণা করিয়াছে, তাহাও জীবনের দিক দিয়া পরাজয় ছাড়া আর কিছুই নয়। এমনকি ঐরূপ ঘোষণা তাহা সেই পরাজয়কেই আরো শোচনীয় করিয়া তুলিয়াছে। অতএব এই উপন্যাসে শেক্সপিরীয় ট্র্যাজেডির স্পষ্ট অনুভাবনা থাকিলেও ইহাতে শক্তি অপেক্ষা অশক্তির প্রকাশই অধিক দেখা যায়, এবং সেই কারণে তাহা ট্র্যাজেডি হইতে গিয়াও করুণ রসাত্মক কাব্য হইয়া রসাভাস ঘটাইয়াছে। 2 পৃষ্ঠা সংখ্যা 39। আমি পূর্বে বলিয়াছি, পুরুষের জীবন রহস্য বা নিয়তির কঠিন বন্ধন, পুরুষের উপরে প্রকৃতির সেই দুর্লঙ্ঘ শাসন সৃষ্টির একটা অমোঘ নীতি বলিয়া বঙ্কিমচন্দ্র মানিয়া লইয়াছিলেন। এই প্রকৃতিবাদী জীবনবাদের অবিচ্ছেদ্য অঙ্গ। ইহার প্রত্যক্ষ প্রেরণা আসিয়াছিল ইউরোপীয় সাহিত্য হইতে। পরোক্ষ চেতনা নিহিত ছিল তাহার বাঙালি সুলভ রক্তগত তান্ত্রিক সংস্কারে। ওই প্রকৃতির শাসন বা তাহার হস্তে সেই পরাজয়ের প্রতিষেধ রূপে বঙ্কিমচন্দ্র একটা বস্তুকে দেহ আত্মার প্রকৃতি পুরুষের মিলন সেতু বলিয়া দৃঢ় প্রত্যয় করিয়াছিলেন, তাহা প্রেম। এই প্রেমের অধিষ্ঠাত্রী দেবতা নারী, তাহার সেই শক্তি পুরুষ অপেক্ষা বহুগুণে অধিক। অতএব ওই প্রেমের বশ্যতা শিকার পুরুষের পক্ষে যেমন অগৌরব নহে, তেমনি তাহাতেই প্রকৃতিরূপা সেই নারী শক্তির যত কিছু বিরুদ্ধতা দূর করিয়া তাহাকে কল্যাণময়ী সর্বার্থ সাধিকা শুভদা বরদা করিয়া তোলা সম্ভব। সেই পথেই পুরুষের নিঃসংশয় লাভ হইবে, ইহা বঙ্কিমচন্দ্রের হৃদয়ে ক্রম পরিস্ফুট হইয়াছিল। আমাদের তন্ত্র এই কথাই বলে, কিন্তু শেষ পর্যন্ত তিনি নারীর ধর্ম পুরুষের ধর্মে এমন একটা মূলগত বৈষম্য স্বীকার করিতে বাধ্য হইয়াছিলেন যে অতঃপর নারী পুরুষের প্রেম সম্পর্কে একটা কঠিনতর আধ্যাত্মিক আদর্শের উপর প্রতিষ্ঠিত করিয়া তাহার জীবনবাদকে সংশোধন করিয়া লইয়াছিলেন। এই পরবর্তী আদর্শের ছায়া চন্দ্রশেখর উপন্যাসে পড়িয়াছে, কিন্তু তাহাতে তার কবিচিত্ত যেরূপ আলোড়িত হইয়াছে এমন আর কোথাও হয় নাই। এই চন্দ্রশেখর উপন্যাসে তিনি সেই ইউরোপীয় প্রকৃতিবাদকে যেমন প্রশ্রয় দিয়াছেন, প্রকৃতি ও পুরুষের সেই দ্বন্দ্বকে কাব্যকল্পনার মহেশ্বর্যে মণ্ডিত করিয়াছেন, তেমনি অপরদিকে সেই কাব্য মহিমা হইতে মুক্ত অপেক্ষাকৃত চিত্তাকর্ষণহীন অপর একটি আদর্শকে মনের নিভৃত নির্জনে স্থাপন করিয়াছেন। তাহার উৎকণ্ঠাক্লিষ্ট মন সে আদর্শের পূজা করিতে চাহিয়াছে বটে, তথাপি তাহার কবি প্রাণ সেই শান্তি অপেক্ষা সংগ্রাম ও সংগ্রামে জয়লাভের যে পৌরুষ, তাহারই উচ্ছ্বসিত জয়গান করিয়া তাহার কবি জীবন ও জীবন কাব্য রচনার একটা বড় অধ্যায় শেষ করিয়াছে।
ওই যে দুই আদর্শের কথা বলিয়াছি, চন্দ্রশেখরে কবি মানুষের সেই দুই আদর্শের দ্বন্দ্ব অতিশয় লক্ষণীয়। একদিকে হোমার, শেক্সপিয়ার, অপরদিকে ব্যাস, বাল্মীকি। একদিকে পুরুষের রাজসিক আত্মাভিমান, প্রতাপের সেই আত্মজয়ে দুর্ধর্ষ বীরাপনা, অপরদিকে সাত্ত্বিক আত্মস্থতার নিরভিমান মহত্ব। চন্দ্রশেখরের কীর্তিহীন, বীরত্বহীন, অবিক্ষুব্ধ পৌরুষ। এই দুই আদর্শের কোনটি মহত্তর? বঙ্কিমচন্দ্র তাহা নিজে ওই কাহিনীতে স্পষ্ট নির্দেশ করেন নাই, বরং শৈবলিনীর প্রতি নয়, প্রণয়ী নায়কের স্থান অধিকার করিয়াছে এবং তাহাতে রোমান্সে চরমোৎকর্ষ হইয়াছে। এ কাহিনী যত কিছু কাব্যরস, প্রতাপ ও শৈবলিনীকে ঘিরিয়া অতলস্পর্শী হইয়াছে, কিন্তু তবু উপন্যাসের নামকরণ হইয়াছে চন্দ্রশেখরের নামে। বঙ্কিমচন্দ্র একাধারে কবি ও সমালোচক। সে সমালোচনা উৎকৃষ্ট সৃষ্টিশক্তির সহগামী। তাহারই রশ্মিপাতে কবির কল্পনা পথভ্রষ্ট হয় নাই। অতএব উপন্যাসের ওই নামকরণের বিশেষ তাৎপর্য আছে। গ্রন্থ মধ্যে তিনি পাঠকের বুদ্ধিভেদ করেন নাই। সম্ভবত নিজের প্রবল গভীর কাব্য রসাবেশও তাহার জন্য দায়ী। পৃষ্ঠা 40। অনন্ত প্রবাহিনী ভগীরথীর চন্দ্রকরোজ্জ্বল বাড়িরাশির মধ্যে প্রতাপ শৈবলিনীর সেই সাঁতার সমগ্র কাব্যখানিতে ভাববন্যায় উচ্ছ্বসিত করিয়াছে। তাই সে কাব্য বন্যা হইতে দূরে পল্লীর এক নিভৃত কুটিরে মাটির প্রদীপে যে একটি স্থির শিখা জ্বলিতেছে, সেদিকে তাকাইবার অবকাশ আমরা পাই না। তবু এই কাব্যের নাম চন্দ্রশেখর। প্রতাপ পুরুষবীর, চন্দ্রশেখর জ্ঞানী আত্মদর্শী। ওই পুরুষবীর নারী প্রেমকে প্রত্যাখ্যান করিয়াই তাহার পুরুষাভিমান চরিতার্থ করিল। একরূপ প্লেটনিক প্রেমের বেনামিতে সে হৃদয়বৃত্তির দমন বা উচ্ছেদকেই প্রেমের পরাকাষ্ঠা বলিয়া নিজ আত্মাকে আশ্বস্ত করিল। কাব্য সমাপ্ত করিয়া বঙ্কিমচন্দ্র প্রতাপের উদ্দেশ্যে একেবারে নিজের জবানিতেই যে মর্মবিদারক সান্ত্বনাবাণী উচ্চারণ করিয়াছেন, তাহাতে জীবনকে ও প্রকৃতিরূপা নারীকে একরূপ বর্জন করাই হয়। পুরুষের জীবনে একটা মহাশূন্যই মুখোপাদান করিয়া থাকে। সেই প্রেমকে এতখানি উদ্বেগ করিয়া তুলিতে শেক্সপিয়ারও পারিতেন কিনা সন্দেহ। একমাত্র হ্যামলেট ওফেলিয়ার কথা মনে আসে বটে, কিন্তু সেখানে নায়কের জীবনের সমস্যা সংকট আরও গভীর, আরও জটিল। ইউরোপীয় প্রবৃত্তি ধর্মকেই এতখানি শোধন করিয়া তাহা দ্বারাই প্রকৃতিকে জয় করার এই যে অত্যুচ্চ কল্পনা, এই ইন্ট্রিফাইড আইডিয়ালিজম, এই ইন্ট্রিফাইড আইডিয়ালিজম বঙ্কিমচন্দ্র সম্ভবত ভিক্টর হুগোর উপন্যাসগুলি হইতে গ্রহণ করিয়াছিলেন। তাহার কারণ উহা ছাড়া ওই সমস্যার সমাধান আর কিছুতেই হইত না। কিন্তু উহার পরেই কিংবা ওই একই সময়ে তিনি সেই ইউরোপীয় ভাবতন্ত্র ত্যাগ করিয়া ওই প্রকৃতি শক্তিকে পুরুষ হইতে পৃথক করিয়া অন্য পথে জীবনের সেই সমস্যা সমাধান করিতে প্রবৃত্ত হইয়াছেন। শৈবলিনী ও প্রতাপের মধ্যে চিরবিচ্ছেদই অবশ্যম্ভাবী। নারীর ধর্ম পুরুষের ধর্ম এক নহে। একে যাহাতে নিঃসংশয়, অপরের পক্ষে তা আত্মহত্যা মাত্র। না নারীর শক্তি অন্যরূপ, পুরুষের শক্তি তা হইতে স্বতন্ত্র। নারীর শক্তি আত্মবিসর্জনে, পুরুষের শক্তি আত্মসম্বরণে, আত্মার আত্মজয়ে। প্রতাপ ইন্দ্রিয় জয় করিয়াছিল, তাহাতেও আত্মার আর্তনাদ স্তব্ধ হয় নাই। সেই আত্মাভিমানের বশে সে ওই নারীকে এতটুকু মমতা করে নাই। শৈবলিনীর নারী জীবন ব্যর্থ, এমনকি নিঃশেষে নিহত হইবার পর প্রতাপের ওই আত্মবিসর্জনে পুরুষের গৌরব বৃদ্ধি হইতে পারে। শৈবলিনীর তাহাতে কোনো ক্ষতিবৃদ্ধি আর নাই। কিন্তু আর একজনের দিকে চাহিয়া দেখো, সে স্থিতধীয় স্থির প্রজ্ঞ। তাহাকে প্রতাপের মতো এমন যুদ্ধ করিতে হয় নাই, এমন করে ইন্দ্রিয় জয় করিতে হয় নাই। তাই বলিয়া তাহার হৃদয় ক্ষুব্ধ নয়, নিস্তরঙ্গ বটে, কিন্তু গভীর। শৈবলিনী তাহার বিবাহিতা স্ত্রী, তাহার অন্তরের কাহিনী, তাহার আজন্মে সে অপ্রতিবিধেয় নিয়তির কথা সে শুনিল। স্ত্রী অন্নপূর্বা তাহাও স্ত্রীর মুখে জানিল, তথাপি সে তাহাকে ত্যাগ করিল না। শৈবলিনী তাহার বিবাহিতা স্ত্রী, তাহার অন্তরের কাহিনী, তাহার আজন্মে সে অপ্রতিবিধেয় নিয়তির কথা সে শুনিল। স্ত্রী অন্নপূর্বা তাহাও স্ত্রীর মুখে জানিল, তথাপি সে তাকে ত্যাগ করিল না।
অনন্ত ক্ষমা ও অপরিসীম করুণায় সে ওই ভাগ্যহত সমাজবিধি বিড়ম্বিত সর্ব আশাশূন্য বিদীর্ণ হৃদয়া নারীকে বুকে তুলিয়া আপন ঘরে লইয়া গেল। প্রতাপ যখন ইন্দ্রিয় জয়ের বীর লোকে প্রয়াণ করিতেছে, তখন চন্দ্রশেখর শৈবলিনী সেই জ্ঞানহীন ও প্রায় প্রাণহীন দেহটাকে যে কারণে পরিহার করিতে পারিল না, তাহা হৃদয়ের দুর্বলতা নয়, অসতী স্ত্রীর প্রতি আত্মমর্যাদাহীন স্বামীর হীন আসক্তি নয়, তাহা যে কি সে কথা ওই কাহিনীর মধ্যে উজ্জ্ব রাখিয়া কবি উপন্যাসের নামকরণে দৃঢ় নির্দেশ করিয়াছেন। পৃষ্ঠা 41। উপন্যাসের নায়ক ওই দুইজনই, দুই আদর্শের। একজন নায়িকা নারীর প্রেমাস্পদ, সেই নারী নিষিদ্ধ প্রেমের অগ্নিবেষ্টনীতে আপনাকে বেরিয়াছে, আর সেই পুরুষ তাহা হইতে নিজেকে মুক্ত রাখিয়া ভূমিতল হইতে ঊর্ধ্বে উঠিয়া আকাশে যোগাসন পাতিয়াছে। অপরজন তেমন নায়ক মহিমা লাভ করিতে পারে নাই বটে, কিন্তু প্রকৃতির সহিত দ্বন্দ্বে পুরুষের নীরব জয়লাভ এবং স্বতন্ত্র পুরুষ মহিমার একটি স্তব্ধ গভীর শান্ত স্থির মূর্তিরূপে সে আমাদের মুগ্ধ দৃষ্টির অন্তরালে আশ্রয় লইয়াছে। ইহাই কবি বঙ্কিমের জীবন জিজ্ঞাসায় ইউরোপীয় জীবন দর্শন ও কবি দৃষ্টির শেষ ও শ্রেষ্ঠতম কাব্যপ্রয়াস। আমি দলনী বেগমের সেই কাহিনীর উল্লেখ করিলাম না, তাহার কারণ নারী প্রেমের ওই একনিষ্ঠা আত্মবিসর্জনের চিত্র বঙ্কিমের উপন্যাসে নতুন নয়, সেখানে পুরুষের পরাজয়টাই বড় হইয়া ওঠে। কিন্তু এই কাব্যে কবি পুরুষকেই জয়ী করিতে চাহিয়াছেন। কবি দৃষ্টিতে সেই জয় পরাজয়ের সর্বশেষ সাক্ষ্য তিনি চন্দ্রশেখর উপন্যাসে বিবৃত করিয়া অতঃপর নারী ও পুরুষ এই দুইকে পৃথক করিয়া পুরুষের নিয়তির, তাহার ধর্ম ও চারিত্রিক শক্তি অশক্তির যে ধারণা করিতে বাধ্য হইয়াছেন, তাহাতে তাহার কাব্যে কবি প্রাণের সেই বসন্ত উৎসব, নরনারীর হৃদয় রক্তের সেই হোলি খেলা আর নাই। কবি যেন স্যাডার বাটে ওয়াইজার ম্যান হইয়াছেন ইনভার্টেড কমার মধ্যে। ইতিমধ্যে তার সেই মনোজীবনে পরিবর্তন ঘটিয়াছে। বঙ্কিমচন্দ্র ইউরোপীয় দর্শন বিজ্ঞানের চর্চা শেষ করিয়া কন্টিনিউড। পৃষ্ঠা 41। ইহাই কবি বঙ্কিমের জীবন জিজ্ঞাসায় ইউরোপীয় জীবন দর্শন ও কবি দৃষ্টির শেষ ও শ্রেষ্ঠতম কাব্যপ্রয়াস। আমি দলনী বেগমের সেই কাহিনীর উল্লেখ করিলাম না, তার কারণ নারী প্রেমের ওই একনিষ্ঠা ও আত্মবিসর্জনের চিত্র বঙ্কিমের উপন্যাসে নূতন নয়, সেখানে পুরুষের পরাজয়টাই বড় হইয়া ওঠে। কিন্তু এই কাব্যে কবি পুরুষকেই জয়ী করিতে চাহিয়াছেন। কবি দৃষ্টিতে সেই জয় পরাজয়ের সর্বশেষ সাক্ষ্য তিনি চন্দ্রশেখর উপন্যাসে বিবৃত করিয়া অতঃপর নারী ও পুরুষ এই দুইকে পৃথক করিয়া পুরুষের নিয়তির, তাহার ধর্ম চারিত্রিক শক্তি অশক্তির যে ধারণা করিতে বাধ্য হইয়াছেন, তাহাতে তাহার কাব্যে কবি প্রাণের সেই বসন্ত উৎসব, নরনারীর হৃদয় রক্তের সেই হোলি খেলা আর নাই। কবি যেন স্যাডার বাটে ওয়াইজার ম্যান ইনভার্টেড কমার মধ্যে হইয়াছেন। ইতিমধ্যে তাহার সেই মনোজীবনে পরিবর্তন ঘটিয়াছে। বঙ্কিমচন্দ্র ইউরোপীয় দর্শন বিজ্ঞানের চর্চা শেষ করিয়া হিন্দুর চিন্তা ও ভাবজগতের আরও গভীরে প্রবেশ করিয়াছেন। শেক্সপিয়ারের মতো তিনি যদি বিশুদ্ধ কবি প্রতিভার অধিকারী হইতেন, অর্থাৎ যদি এই পরিদৃশ্যমান জীবন ও জগতের অসীম রহস্যরস ছাড়া আর কিছুই তাহার প্রাণের পানীয় না হইত, কোনো জিজ্ঞাসা না থাকিত, তবে হয়তো এত শীঘ্র তাহার সেই জীবন রস রসিকতার আশ্চর্য কবি দৃষ্টি স্তিমিত হইয়া আসিত না। আমি বলিয়াছি, প্রেম এবং নারী এই দুইটি বঙ্কিম কাব্যের আদি কাব্য মন্ত্র। ওই প্রেমই জগৎ সংসারের একমাত্র প্রভাব ও প্রলয় স্থান, এবং নারীতেই তাহার শ্রেষ্ঠ প্রকাশ। অর্থাৎ এই জীবন, প্রকৃতি শাসিত পুরুষ জীবনে নারী সেই প্রেম শক্তির আধার। সে জীবনের জয় পরাজয় ওই নারীর হাতেই লাভ করিতে হইবে। এই তত্ত্ব
এদেশে তত্ত্বচিন্তায় ও ভাবকল্পনায় নতুন না হইলেও বঙ্কিমচন্দ্রকে ইহা যেন একটা জন্মান্তরীণ সংস্কারের মতো পাইয়া বসিয়াছিল। শেষ পর্যন্ত ইহাই তাহাকে হতাশ ও জীবনের প্রতি কতকটা আস্থাহীন করিয়াছে। জীবনকে ছাড়িতেও পারেন না, আবার পুরুষ স্বভাবের সহিত নারী প্রকৃতির সহজ যোগস্থাপনও দুরূহ। ওই হৃদয় গঠিত ব্যাপারে পুরুষের প্রবৃত্তি যে পথে চলিবে, নারীর প্রকৃতি তাহার বিপরীত। নারী যদি পুরুষকে প্রশ্রয় দেয়, তবে তাহা সর্বনাশী হইবে এবং নারীও স্বধর্মভ্রষ্ট হইবে। ওই প্রবৃত্তির, ওই প্রেমের প্রবল হৃদয়াবেগও নারী অতিশয় মরাল, MORAL ইনভার্টেড কমার মধ্যে। তার কারণ এই সৃষ্টি তো তাহারই শক্তির লীলাক্ষেত্র, তাহার নিকটে উহাই সত্য, অতএব পবিত্র। ওই লীলা ও লীলার ক্ষেত্রকে রক্ষা করিতে হইবে। তাই প্রবুদ্ধ নারী আত্মা প্রেমেও অতিশয় কঠিন। সে নিজেও যেমন একটা বড় মূল্য দিবে, তেমনি একটা বড় মূল্যই আদায় করিবে। পৃষ্ঠা সংখ্যা 42। কিন্তু পুরুষের যেন উহাতে একটা বৈরাগ্যই আছে। তাহার পক্ষে ওই প্রেম একটা প্রবল মোহ। তাই ওই প্রবৃত্তি ও মূলে ইমরাল। এই জন্যই নারীর সহিত পুরুষের, অতি গভীর পিপাসাপরায়ণ পুরুষের প্রেম সম্পর্ক একটা বিরোধের সৃষ্টি করিবেই। পুরুষ যদি এই প্রেমেও একরূপ বৈরাগ্য সাধন অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ না করে, অর্থাৎ জীবনকে কতকটা পাশ কাটাইতে বা নিজ স্বভাবে সংকোচ করিতে না পারে, তবে তাহার ওই নারী সম্পর্ক বা ঐরূপ জীবনচর্যা অনিষ্টকর ও বিঘ্ন সংকুল হইবে। পুরুষ আপন ক্ষেত্রে নারী সহযোগিতা পাইবে না, অথচ নারীর ক্ষেত্র তাহার আসক্তির ক্ষেত্র। সেখানে সে পদে পদে আত্মভ্রষ্ট হয়। রজনী হইতেই বঙ্কিমচন্দ্র এই তত্ত্বটিকে অধিকতর বাস্তবের ভূমিতে নামাইয়া রোমান্টিক ট্র্যাজেডির ঘনঘটা হইতে তাহাকে মুক্ত করিয়া পুরুষের সেই অশক্তির বিড়ম্বনাকে এবং সংসারে নারীর সেই শক্তিময়ী মূর্তিকে আরো সুস্পষ্ট করিয়া তুলিয়াছেন। রজনীতে অমরনাথ ও লবঙ্গলতা, দেবী চৌধুরানীতে প্রফুল্ল ও ব্রজেশ্বর, আনন্দমঠে জীবানন্দ ও শান্তি, প্রত্যেকটিতে বিভিন্ন অবস্থানে ও পুরুষ চরিত্রভেদে সেই এক তত্ত্ব উঁকি দিয়াছে। সর্বত্র পুরুষ হয় দুর্বল, নয় দায়িত্বহীন, অথবা আসক্তিহীন বৈরাগী। এই শেষের চরিত্র লক্ষণটি পুরুষের মধ্যে ক্রমেই স্ফুটতর হইয়া উঠিয়াছে। প্রেম পুরুষের পক্ষে একটা মোহ, কিন্তু নারীর পক্ষে তাহা নয়। নারী ওই প্রেমেই উচ্চতম সিদ্ধি লাভ করিতে পারে। তাহার প্রকৃতির পূর্ণ বিকাশ উহাতেই হয়, কিন্তু পুরুষের পক্ষে উহা দুর্বলতা, উহা প্রলোভন। ওই নারী তাহার শাস্তি বিধান করে। তথাপি এই তত্ত্ব বঙ্কিমের কাব্যপ্রেরণা বা জীবন দর্শনকে কিছুমাত্র বিচলিত করে নাই। তার কারণ তিনি ওই তত্ত্বকে সৃষ্টির বা মনুষ্য প্রকৃতির অন্তর্গূঢ় নিয়ম বলিয়া তাহার কবিদৃষ্টিতেই উপলব্ধি করিয়াছিলেন। পরে সেই তত্ত্বকে স্বীকার করিয়া তিনি তাহার ব্যক্তি মানুষের সেই জিজ্ঞাসার উত্তর সন্ধান করিয়াছিলেন। সেই উত্তর তিনি অন্যত্র যেমন তেমনি এই কাব্যগুলির ফাঁকে ফাঁকে ছড়াইয়াছেন এবং বস্তুভেদী কল্পনায়, অর্থাৎ জীবন সত্যের গভীরতম প্রেরণায় যতই ওই নারী পুরুষ ঘটিত জীবনের আদি নিয়তিকে স্বীকার করিতে বাধ্য হইয়াছেন, সেই প্রকৃতির বুদ্ধিভ্রংশকারী চিত্তোন্মোদিনী মূর্তি যতই দিকে দিকে তাহার দৃষ্টি রোধ করিয়া দাঁড়াইয়াছে, ততই যেন মহাভয়ে শাস্তায়ন মন্ত্র ও রক্ষা কবচে শরণাপন্ন হইয়াছেন। বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলিতে ওই সমস্যা ও তাহার দুশ্ছেদ্যতাই কাব্যরসকে এমন উজ্জ্বল করিয়া তুলিয়াছে। ইন্দ্রিয় সংযমের প্রশংসা ও ধর্মগুরুর মত নীতিকথা যে ওই প্রবৃত্তির বাদ বাঁধিতে পারে না, পুরুষের অসীম দুর্গতি তদ্বারা নিবারিত হয় না, ইহাই নীতি উপদেষ্টা বঙ্কিমের সেই ধর্ম সান্ত্বনার বিরুদ্ধে। কবি বঙ্কিমের সমগ্র জীবনব্যাপী হাহাকার। এই দ্বন্দ্বই তাহাকে এত বড় কবি করিয়া তুলিয়াছে। দ্বন্দ্বের ওই এক কারণ, তিনি প্রকৃতিপন্থী, নারী শক্তির উপাসক। ওই বৈদান্তিক অধ্যাত্ম নীতি তাহার পৌরুষকে যতই আশ্বস্ত করুক না কেন, একটা তান্ত্রিক সংস্কার সকল আত্মাভিমান
ব্যর্থ করিয়াছে। পৃষ্ঠা সংখ্যা 43, 3 নম্বর। এইবার এই কালের তৃতীয় উপন্যাস রজনীর কথা আমি ক্রমভঙ্গ করিয়াছি কেন তাহা পূর্বে বলিয়াছি। বিষবৃক্ষ, চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্ত। রচনার কালক্রম এইরূপ। বিষবৃক্ষের পর চন্দ্রশেখরে যেমন কবিকল্পনার পট পরিবর্তন, তেমনি তাহার পর রজনীতে রচনারীতিরও যেমন তেমনি দৃষ্টির দিক পরিবর্তন অতিশয় লক্ষণীয়। সর্বশেষ কৃষ্ণকান্তের উইল, সে যেন পুনরায় বিষবৃক্ষের ভাবগ্রন্থির একটা নতুনতর সংযোজনা। এদিক দিয়া কৃষ্ণকান্ত বিষবৃক্ষের অনুষঙ্গী। ভ্রমর হইয়াছে সূর্যমুখীর একটি বিপরীত সংস্করণ এবং বালবিধবা কুন্দের স্থানে রোহিণীর মতো বিধবা সমস্যাকে জটিল করিয়া তুলিয়াছে বেশ বুঝিতে পারা যায়। এইরূপ একটি বন্ধন জাল সৃষ্টি করিয়া এবার তিনি গোবিন্দলাল রূপী পুরুষকে কঠিনতর পরীক্ষায় ফেলিয়া সেই এক ভাববস্তুর সত্য নির্ণয় করিতেছেন। তাই আমি বিষবৃক্ষের পরেই কৃষ্ণকান্তের উইল লইয়াছিলাম। তথাপি এই আলোচনার ক্রমভঙ্গ ও ক্রমরক্ষা দুই চলিতে পারে। এক্ষণে প্রধান দ্রষ্টব্য এই যে কবিচিত্তে বিষবৃক্ষের পর চন্দ্রশেখর যে কারণেই উদয় হইয়া থাকুক, ওই চারিখানির কল্পনামূলে যে উৎকণ্ঠায় প্রচ্ছন্ন থাকুক, বঙ্কিমচন্দ্রের কবিজীবনে যে একটি ভাবান্তর তাহার শেষ কয়েকখানি উপন্যাসে লক্ষিত হয়, তাহার সূচনা ওই রজনী হইতে। এই উপন্যাসের কাব্যরূপ যেমন স্বতন্ত্র, তেমনি সেই কাব্য কাহিনীর অন্তরালে কবির আত্মকথা, তাহার ব্যক্তি হৃদয়ে দীর্ঘশ্বাস যেরূপ ব্যক্ত হইয়া পড়িয়াছে তেমন আর কোথাও হয় নাই। ইহাও লক্ষ্য করা যায় যে শেষের উপন্যাসগুলিতে দাম্পত্য প্রেমের যে নূতনতর আদর্শ এবং নারী পুরুষ সম্পর্কের যে নূতনতর ভাবনা ক্রমপরিস্ফুট হইয়াছে, তাহারও অঙ্কুর এই রজনীতেই আছে। এই জন্য আমি এই শেষ স্তরের উপন্যাসগুলির মুখবন্ধ স্বরূপ রজনীর আলোচনা করিতেছি। প্রথমে উহার কাহিনী ও কাব্যবস্তুর পরিচয় দিব এবং তাহাতেও কবি মানুষের কয়েকটি ভাবগ্রন্থি উন্মোচন করিব। রজনীর মূল আখ্যায়িকাটি একখানি গীতিকাব্য বলিলেও হয়। সাইকোলজিক্যাল, সাবজেক্টিভ, লিরিক্যাল। কুন্দনন্দিনীর সেই লিরিক প্রেম আর এক রূপে কবিকে আবিষ্ট করিয়াছে। প্রথম হইতে প্রেমের এক বিচিত্র ইতিহাস, প্রেমের এক অপূর্ব জন্মকথা, ইহাই সাইকোলজিক্যাল। PSYCHOLOGICAL। কাহিনীও মিলনান্ত, কিন্তু এমন চমৎকার গীতিকাব্যেও একটি নাটকীয় ট্র্যাজেডি হইয়া উঠিয়াছে কিন্তু এমন চমৎকার গীতিকাব্যেও একটি নাটকীয় ট্র্যাজেডি লুকাইয়া আছে। সেই নিয়তির লীলা আরেক পুরুষের জীবনে আরো নিদারুণ ও রহস্যময় হইয়া উঠিয়াছে। প্রেমের পুষ্পমাল্য অদৃষ্টের পরিহাসের মতো যাহাকে প্রলুব্ধ করিল, সে তাহা কুড়াইয়া পাইলেও আরেকজনের কণ্ঠে পড়াইয়া দিয়া তাহার বঞ্চিত জীবনের সর্বশেষ গ্লানি মুছিয়া ফেলিয়া সংসারের দোকানপাট তুলিয়া দিল, একার পথে যাত্রা করিল। সংসার হইতে বিদায় লইবার কালে অমরনাথ বলিতেছে, প্রভু, তোমার অনেক সন্ধান করিয়াছি, কই তুমি? দর্শনে বিজ্ঞানে নাই, জ্ঞানীর জ্ঞানে, ধ্যানীর ধ্যানে তুমি নাই। ইনভার্টেড কমা দিয়ে শুরু। সুখ, তোমাকে সর্বত্র খুঁজিলাম, পাইলাম না, সুখ নাই। তবে আশার কাজ কি? যে দেশে অগ্নি নাই, সে দেশে ইন্ধন আহরণ করিয়া কি হইবে? ইনভার্টেড কমার মধ্যে প্রতিজ্ঞা করিয়াছি সব বিসর্জন দেব। ইনভার্টেড কমা ক্লোজ। পৃষ্ঠা সংখ্যা 44। কথাগুলি অমরনাথের বটে, কিন্তু কণ্ঠ কাহার? প্রতাপ বা গোবিন্দলাল এমন কথা বলে নাই, বলিতে পারিত না। আর কোনো উপন্যাসের নায়ক কোনো অবস্থায় এমন কথা বলে নাই। একমাত্র কমলাকান্তরূপী বঙ্কিমের কণ্ঠে এমন কথা শোনা গিয়াছে। উপন্যাসের মধ্যে এই প্রথম রজনীতেই
বঙ্কিমচন্দ্রের মৌন এমন মুখর হইয়া উঠিয়াছে। কি শচীন্দ্র, কি অমরনাথ, উভয়ের চরিত্রে এইরূপ সাবজেক্টিভিটি বা আত্মভাবের আরোপ আছে। SUBJECTIVITY সাবজেক্টিভিটি। রজনীকাব্য হিসেবে কবি মানুষের নবতম কল্পনা বিলাস বলিয়াই মনে হইবে। তথাপি একটু ভিতরে দৃষ্টি করিলেই দেখা যাইবে সেই একই প্রশ্নকে কবিচিত্ত এখানে আর এক ভঙ্গিতে প্রদক্ষিণ করিতেছে এবং প্রায় একই কালে। প্রতাপ ও চন্দ্রশেখর দুই প্রকারই কবিচিত্তকে আশ্বস্ত করিয়াছিল, কিন্তু তাহাতে সেই প্রশ্ন অন্তর্ধান করে নাই। ওই নারী এখানেও পুরুষের জীবনে দৃঢ় আসন করিয়া বসিয়াছে। উহাকে এড়াইতে হইলে এই জীবনকেই এড়াইতে হয়। প্রতাপের বীর ধর্ম, চন্দ্রশেখরের বৈরাগ্য একটা অতি উচ্চ আদর্শ মাত্র। জীবনের ধূলিকঙ্কর কণ্টকময় পথে মানুষের সাথী তাহারা নয়। ওই অমরনাথকে দেখো, সে ছোট নয়, বড়ও নয়, দোষে গুণে স্বভাব সুস্থ মানুষ। পুরুষের গুণ প্রায় সবই তাহার আছে, তবু তাহার জীবন এমন নিষ্ফল হয় কেন? আর ওই নারী দুইটিকে দেখো, একজন ফুলের মতো প্রেমের মধু সৌরভে পূর্ণ, আরেকজন সাধ্বী প্রেমকে, হৃদয়ের সেই ক্ষুধাকে সে পদতলে চাপিয়া জায়া নয় গেহিনী রূপে পরের সংসার আগুলিয়া রহিয়াছে। দুইজনেই তো নারী, কাহারও প্রেম কম নয়, কিন্তু সেই প্রেম পুরুষের পক্ষে সুলভ নয়। নারীর ওই প্রেমের মর্ম পুরুষ বুঝিতে চেষ্টা করে, বুঝিলে তাহার আরাধনা করিবে, না বুঝিলে বিদ্রোহ করিবে, উচ্ছন্নে যাইবে। তৃতীয় পন্থা, সংসার ত্যাগ করো, আপনাতে আপনি শরণ লও, প্রেম স্নেহের ক্ষুধা দৃঢ়ভাবে দমন করো। অমরনাথ সাধারণ পুরুষ, সে তাহা পারে নাই, সে ওই প্রেম দাবি করিয়াছিল। রজনীতে বঙ্কিমচন্দ্র পুরুষের সেই ভাগ্য যেমন, তেমন নারীর সেই স্বতন্ত্র মহিমা ধ্যান করিয়াছেন। আমি বলিয়াছি, ওই চারিখানি উপন্যাসের চতুর্বিধ প্রেরণার মূলে একই তত্ত্বের সন্ধান আছে। ওই প্রেমই জীবনের একমাত্র প্রভু, সুহৃদ ও ত্রাণকর্তা হইলেও তাহার সাধনায় নারী পুরুষের শক্তির তারতম্য যেমন, আদর্শেরও পার্থক্য আছে। এই শেষের তত্ত্বটি বঙ্কিমচন্দ্রের পরবর্তী উপন্যাসগুলিতে ক্রমে পরিস্ফুট হইয়া উঠিয়াছে। উহাই রজনীতে অমরনাথের জীবনে স্পষ্ট উঁকি দিয়াছে। এই উপন্যাসেই বঙ্কিম কাব্যের একটি সকরুণ আত্মস্বর ধ্বনিয়া উঠিয়াছে। অমরনাথ জীবনে সেই দাম্পত্য সুখের অধিকারী হইতে পারিল না, সে যেন ভাগ্যের অতি দৃঢ় প্রতিকূলতায়। তাই পুরুষ অমরনাথ সংসারের দিক হইতে মুখ ফিরাইয়া অপার শূন্যতা ও নিঃসঙ্গতা বরণ করিতে বাধ্য হইয়াছে। কিন্তু এইখানেই বঙ্কিম মানুষের একটি বিশেষ ভাবান্তর লক্ষ্য করা যায়। তাহা এই যে, দাম্পত্য যতই অমৃতময় হোক, পুরুষ তাহার আশায় বসিয়া থাকিবে না। নগেন্দ্র দত্তের মতো নারীর আত্মোৎসর্গের দ্বারা নিজ শক্তির অভাব পূরণ করিয়া লওয়াও যেমন হীনতা, তেমনি প্রতাপের মতো দাম্পত্যহীন হইয়াই অবৈধ প্রেমকে ইন্দ্রিয় জয়ের দ্বারা মহিমান্বিত করার গৌরব যত বড়ই হোক, সে সার্থকতা জীবনের মধ্যে নয়, জীবনের বাহিরে। বঙ্কিমচন্দ্র একদিকে প্রতাপ চরিত্রে সেই নৈতিক বা আধ্যাত্মিক পৌরুষকে, আর অপরদিকে দাম্পত্য বঞ্চিত চন্দ্রশেখরের মহানুভব পরদুঃখ কাতরতার আদর্শকে প্রাণ ভরিয়া বন্দনা করিলেন বটে, এবং যেন একটা বড় সমস্যার সমাধান করিয়া অতঃপর কানা ফুলওয়ালির প্রেম প্রতিমা গড়িতে বসিলেন। পৃষ্ঠা 45। তথাপি সেই কবিলীলার অন্তরালেও সেই একই প্রশ্ন। পুরুষের সুগম্ভীর নিয়তি ও নারীর রহস্যময়ী শক্তি আর এক মূর্তিতে তাহাকে অভিভূত করিয়াছে। দেখা গেল এই উপন্যাসে রজনীর কথাটাই বড় নয়, তাহা একরূপ কাব্যবিলাস মাত্র। মৃণালিনীতেও আমরা ঠিক এইরূপ দেখিয়াছি। সেখানেও যেমন পশুপতি ও মনোরমা, এখানেও তেমনি অমরনাথ ও লবঙ্গলতা। এমন তাহার অন্য উপন্যাসেও ঘটিয়াছে, যেমন রাজসিংহে, মবারক ও জীবননিশা। নারী পুরুষের যে দাম্পত্য প্রেম বঙ্কিমকে আকৃষ্ট ও আশ্বস্ত করিয়াছিল, তাহার ট্র্যাজেডি তিনি দুইবার দুই রূপে প্রকটিত করিয়াছেন।
বিষবৃক্ষে যাহার আরম্ভ, কৃষ্ণকান্তে রুইলে তাহার পরিসমাপ্তি হইয়াছে। মাঝের দুইখানি উপন্যাসে তিনি ওই দাম্পত্যকে গৌরব দান করিতে গিয়া যে তত্ত্বের সম্মুখীন হইয়াছেন তাহা আদৌ আশ্বাসজনক নহে। তাহার প্রতি তাহার ব্যক্তি হৃদয়ে যত বড় মোহই থাকুক, কবি হৃদয় ও কবি দৃষ্টি সেই দাম্পত্য প্রেমকে আরেক চক্ষে দেখিয়াছে। রজনীতে সেই প্রেম একরূপ ব্যর্থই হইয়াছে। লবঙ্গলতার প্রতি প্রেম দাম্পত্য প্রেম নয়, ধর্মচর্যা মাত্র। ইহার পর কৃষ্ণকান্তে রইলে বঙ্কিমচন্দ্র দাম্পত্যের যে ট্র্যাজেডি রচনা করিয়াছেন, তাহাতে পুরুষ সেই দাম্পত্য প্রেমের প্রতিক্রিয়ায় হলাহল পান করিয়া শেষে সংসারকেও জীবনকে ধিক্কার দিয়া মহাপ্রস্থানের পথে অদৃশ্য হইয়া গেল। ভ্রমরাধিক ভ্রমর পাইয়াছি ইনভার্টেড কমার মধ্যে বলিয়া সে ওই দাম্পত্য প্রেমকেও ধিক্কার দিয়াছে। গোবিন্দলালের বুকে যে ঝড় বহিয়াছে, অমরনাথে যেন তাহারই একটা শেষ কাতর শ্বাস আছে। অমরনাথের প্রকৃতি আরো ধীর ও শান্ত। তাহার পিপাসার উপরে ভাবুকতা ও চিন্তাশীলতা, স্থির বিচার বুদ্ধি জয়ী হইয়াছে। অমরনাথ নগেন্দ্র দত্তের মতো সূক্ষ্ম ভাববিলাসী নয়। গোবিন্দলালের মতো ভোগ পিপাসুও নয়, বরং যাহাকে অতি সুশিক্ষিত কালচার্ড CULTURED বা মার্জিত চিত্ত বলে, সে তাহাই। অতএব এই উপন্যাসের নায়ক জীবনে তাহার সেই অন্তর্মুখী দ্বন্দ্বের যে নাটকীয় রূপ উপন্যাসের শেষ ভাগে ঘনাইয়া উঠিয়াছে, তাহাতে উহার ওই লিরিক আখ্যান কল্পনাও একটি সুগম্ভীর জীবন সত্যের মহিমা লাভ করিয়াছে। অপরপক্ষে গোবিন্দলালের সেই প্রমাথি রিপুর তাড়নায় উপন্যাসে যাহা কিছু ঘটিয়াছে, তাহার কোথাও গভীরতা নাই, দ্বন্দ্ব নাই। এক প্রান্তে বারুণীর জলতলে রোহিণীর মৃত্যুশয্যা এবং অপর প্রান্তে ভ্রমরের পুষ্পাস্তুত মৃত্যুবাসর। এই দুয়ের মধ্যে কোথাও আত্মার আর্তনাদ নাই। গোবিন্দলালের রোহিণী হত্যার মতো মেলোড্রামা আর কি হইতে পারে? তাই বুঝিতে পারা যায় ওই রজনীতেই কবি বঙ্কিমের চিত্তে একটা গূঢ় গভীর ভাবান্তর শুরু হইয়াছে। গোবিন্দলালের পরিণাম নয়, অমরনাথের ব্যর্থ জীবনেই তিনি তাহার সেই ইউরোপীয় বা শেক্সপিরীয় জীবন দর্শন তথা কাব্য প্রেরণার একটা নিষ্ফলতা উপলব্ধি করিয়াছেন। ইহার পর তাহার কবিশক্তি অটুট থাকিলেও তাহার প্রেরণা ভিন্নমুখী। জীবনের ঊর্ধ্বে আর একটা কিছু সন্ধানও যেমন, তেমনি জীবনেও একরূপ বৈরাগ্য সাধনা, নিষ্কাম কর্মে ভোগ ও ত্যাগের মধ্যে একটা রফার সম্ভাবনা, তাহা সে জীবন জিজ্ঞাসাকে নিরস্ত করিয়াছে। কবি বঙ্কিম গীতার বাণী আশ্রয় করিয়াছেন। ইহার ফলে তাহার পরবর্তী উপন্যাসগুলির ধারা কিছু স্বতন্ত্র। কিন্তু রহস্যের কথা এই যে, এই নার্কোটিক NARCOTIC এই নার্কোটিক তাহার সজ্ঞান চেতনায় সেই কবি প্রাণের উৎকণ্ঠাকে যতই প্রশমিত বা আচ্ছন্ন করুক না কেন, তাহাকে উন্মূলিত করিতে পারে নাই। পৃষ্ঠা সংখ্যা 46। ভূত ভয়গ্রস্ত ব্যক্তির রাম নাম করার মতো তিনি অতঃপর জীবনের যে ব্যাখ্যা ও পুরুষের পাপ তাপের যে সস্তয়ন মন্ত্রই উচ্চারণ করুক না কেন, কবির পরিবর্তে ধর্মগুরুর ভূমিকায় অবতীর্ণ হইয়াও তলে তলে এই জীবনের বিষামৃতকে হেয় মনে করিতে পারেন নাই। তাহা সেই তান্ত্রিক নারী পূজার মন্ত্রকে বৈদান্তিক মন্ত্রে শোধন করিয়া লইতে শেষ পর্যন্ত অকৃতকার্য হইয়াছেন। পরে সবিস্তারে সে আলোচনা করিব। বঙ্কিমের কবি জীবনে যৌবনকাল এই চারিখানি উপন্যাসেই অবস্থিত হইয়াছে, ইহা সত্য। তথাপি ইহার পরেও যে উপন্যাস আছে, তাহাতেও গল্প রচনার পটুত্ব আছে, কবিত্ব আছে। কেবল জীবনকে দেখিবার দৃষ্টি পরিবর্তিত হইয়াছে, অথবা পরিবর্তনের চেষ্টা আছে। মনে হয় নরনারীর ব্যক্তি জীবনের সেই অসীম রহস্য তাহাকে আর উৎকণ্ঠিত করে না। সেদিক হইতে চক্ষু ফিরাইয়া তিনি যেন অন্যমনস্ক হইবার চেষ্টা করিতেছেন। আনন্দমঠ ও দেবী চৌধুরানীতে আমরা ইহারই আভাস পাই। ব্যক্তিকে ছাড়িয়া সংসার ও সমাজ, জাতি ও দেশের কল্যাণ তাহার কবিকল্পনার ইষ্ট হইয়াছে এবং নিজের জীবনেও
গোবিন্দলালের মতো ভ্রমরাধিক ভ্রমর এর চিন্তায় আশ্বস্ত হইতে চাহিয়াছেন, তথাপি দ্বন্দ্ব রহিয়া গিয়াছে। রজনীতে তিনি অমরনাথের জবানিতে যাহা বলিয়াছেন, সীতারামে সেই দারুণ নৈরাশ্যের মধ্যেও তিনি প্রায় তেমনই সেই ক্ষুধার কাতর শ্বাস দমন করিবার ছলে বলিয়া উঠিয়াছেন, তোমার আমার কি শ্রী মিলিবে না? যেদিন সব পুরাতন ছাড়িয়া যাইব, সেই দিন সব নূতন পাইব। অনন্তের সম্মুখে মুখামুখি হইয়া দাঁড়াইব, নয়ন মদিলে শ্রী মিলিবে। ততদিন এসো আমরা বুক বাঁধিয়া হরিনাম করি, হরিনামে অনন্ত মেলে। ইনভার্টেড কমা ক্লোজ। এই যে বৈরাগ্য, ইহা কেমন বৈরাগ্য! এ যেন সেই সব ছাড়িয়া যাইতে বাধ্য হইয়াই যাইবার কালে বুক বাঁধিবার জন্য হরিনাম করা, কোনো রকমের সান্ত্বনা লাভের চেষ্টা। কিন্তু এ সকল কথা পরে। আমরা এবার বঙ্কিম কাব্যে সেই তৃতীয় ও শেষ স্তরে প্রবেশ করিব। এবার তৃতীয় বক্তৃতাটি এখানেই শেষ হল। পৃষ্ঠা 47। চতুর্থ বক্তৃতা, বঙ্কিম উপন্যাসের শেষ পর্ব। জীবন জিজ্ঞাসায় নতুন তত্ত্ব সন্ধান। পরবর্তী তিনখানি উপন্যাস, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। শেষ উপন্যাস রাজসিংহ। বঙ্কিম উপন্যাসের রচনারূপ ও তাহাদের অন্তর্গত ট্র্যাজেডি। এটা ব্র্যাকেটের মধ্যে। 1 নম্বর। আমি বলিয়াছি বঙ্কিমচন্দ্রের অন্তর্জীবন বা কবি মানসের ইতিহাসে একটা পরিবর্তন আসিয়াছিল। এই পরিবর্তন বহির্জীবন নিরপেক্ষ, কিন্তু অনেক সময় সেই ভিতরকার জীবনকে বাহিরের জীবন যেন সাহায্য করে, ধাক্কা দিয়া তাহার পথ আরো সুনির্দিষ্ট করিয়া দেয়। বঙ্কিমচন্দ্রের সেই বহির্জীবনের ইতিহাসও যেমন প্রায় অজ্ঞাত রহিয়াছে, তেমনি তাহার সমান্তরালে তাহার অন্তরে কি ঘটিতেছিল সে সংবাদ গুণাক্ষরেও তিনি প্রকাশ করেন নাই। এত বড় আপনাতে আপনি সমাহিত নিজ হৃদয় রুদ্ধকারী পুরুষ আমাদের সাহিত্যের ইতিহাসে বিরল। তিনি কোথাও কোনো ছলে আত্মজীবন কথা প্রকাশ করেন নাই। তথাপি তাহার উপন্যাস রচনার কালক্রম হইতেই ভিতর ও বাহিরের একটা মিল লক্ষ্য করা যাইবে। 1878 সালে কৃষ্ণকান্তের উইল রচনার পর বঙ্কিমচন্দ্র যেন কিছুকাল লেখনী ত্যাগ করিয়াছিলেন। এই সময় নাকি একটি পারিবারিক দুর্ঘটনায় তাহার জীবনে বিশেষ পরিবর্তন ঘটে। আমরা তাহার অন্তর্জীবনে পরিবর্তন ঘটিবার যে সুস্পষ্ট কারণ অবগত হইয়াছি, তাহাতে বহির্জীবনের ওই ঘটনা সেই মানসিক পরিবর্তনের একটা অতিরিক্ত কারণ মাত্র। আমরা দেখিতে পাই 1878 সালের পর প্রায় 4 বছর তিনি কাব্য রচনা একরূপ ত্যাগ করিয়াছেন। পরবর্তী উপন্যাস আনন্দমঠ 1882 সালে প্রকাশিত হয়। বোধহয় নূতন করিয়া চিত্ত স্থির করিতে এবং একটা নবতর কাব্য প্রেরণা লাভ করিতে এই সময়টুকু লাগিয়াছিল। ইহার পরেও তিনি উপন্যাস রচনায় চিত্ত সংযোগ করিতে পারেন নাই। আনন্দমঠের প্রায় 2 বছর পরে তিনি দেবী চৌধুরানী রচনা করেন এবং তাহারও 3 বছর পরে সীতারাম। স্পষ্টই দেখিতে পাওয়া যায় বঙ্কিমের কবি জীবন আর সমান বেগে বা একই খাতে প্রবাহিত হইতেছিল না। তাহা সেই উৎকণ্ঠা যেন আর নাই। কবি দৃষ্টি সেই একাগ্রতাও যেমন নাই, তেমনি কবিকর্মের প্রতি নিষ্ঠাও নাই। তথাপি সেই অগ্নি, প্রতিবার সেই সর্বনিরপেক্ষ স্বভাব দীপ্তি নিরুদ্ধ থাকিলেও নির্বাপিত হয় নাই। কেবল জীবনকে হৃদয় শোণিত রাগে রঞ্জিত করিয়া দেখিবার সে আকুতি আর নাই। খেয়া পার হইয়া ওপার হইতে এপারকে তিনি যেন কতকটা আত্মনির্লিপ্তভাবে দেখিতেছেন। সমাজ জীবন, জাতি জীবন ও মনুষ্য জীবনের যে শাশ্বত ধর্মভিত্তি, সৃষ্টির সেই ধর্মধাতু, তাহা সমগ্র হৃদয় মনকে একটা আক্ষেপহীন, শান্ত ও নির্বিকার অভয় আনন্দের আশ্বাসে প্রলুব্ধ করিতেছে। চিত্তের এই অবস্থায় সেই সহজাত কবি প্রতিভার কাজ কি হইবে? মানুষ বঙ্কিম ও কবি বঙ্কিম, এই দুইয়ের মধ্যে রফা হইবে কেমন করিয়া? পৃষ্ঠা 48। পারমার্থিক আদর্শ জীবনে সত্য হইতে পারে না।
সেই ধর্ম ও জীবন ধর্মে একটা মূলগত বিরোধ আছে। কবি বঙ্কিমের চেয়ে তাহা এত গভীর করিয়া আর কেউ উপলব্ধি করিয়াছিল। এই অশেষ সংশয়ক্ষুব্ধ জীবনের ঝটিকা অন্ধকারে তাহার কবিকল্পনা অমিত পক্ষ বলয় সহকারে ঊর্ধ্ব আকাশে ভেদ করিয়াছিল বটে, ঊর্ধ্ব আকাশ ভেদ করিয়াছিল বটে, কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ মুক্ত হইয়া সেই স্তব্ধ সুন্দর অনির্বাণ তারকারাজ্যে পৌঁছিতে পারে নাই। শুধু পক্ষই ক্লান্ত হয় নাই, প্রাণও কাতর হইয়াছিল। জীবনের সেই ঝড়ঝঞ্ঝা ও বজ্রালোকের মধ্যেই প্রাণবান পুরুষের যে উল্লাস, তাহা সেই হাসি ক্রন্দনের মূল্যও কম নয়। সেই অসীম বেদনার বিপুল বারিধি বক্ষে সন্তরণ করে বলিয়াই ঊর্ধ্ব আকাশের প্রশান্ত নীলিমা এমন মনোহর বোধ হয়। জীবনের এই খরস্রোতা কল্লোলকুল কল্যাণিনী নদীকূলে বসিয়াই সেই শান্তি সম্ভব করা যায় না। কবি বঙ্কিম জীবনের সহিত সেইরূপ একটা রফা করিবেন। হিন্দুর শ্রেষ্ঠ তত্ত্ব জিজ্ঞাসায় তাহার একটা নির্দেশ আছে, ওই বাসনা কামনাকে ভিন্নমুখী করিতে হইবে, ব্যক্তির আত্মসুখ পিপাসাকে পাত্রান্তরিত করিতে হইবে। হৃদয়ের সেই উত্তাপ, সেই প্রবৃত্তি বেগকেই আর এক পথে চরিতার্থ করা যায়। আত্ম হইতে পরে আত্ম ইনভার্টেড কমা হইতে পরে ইনভার্টেড কমা, তাহাকে স্থাপনা করিতে পারিলে পরাজয়ের গ্লানি আর থাকিবে না। সেই ব্যথাও পরার্থে আত্মবিসর্জনের সেই যন্ত্রণাও মধুর মনে হইবে। এই মানবপ্রীতি বা মানব সেবা মন্ত্র বঙ্কিমচন্দ্রের তরুণ বয়সেই তাহার মনে দৃঢ় মুদ্রিত হইয়াছিল, কিন্তু তাহাতে তাহার সমগ্র চিৎসত্তা তৃপ্ত হইতে পারে নাই। সেই অতৃপ্ত পিপাসাই প্রবল কাব্যস্রোতে উচ্চারিত হইয়াছিল। এখন আবার সেই মন্ত্রকেই আর এক রূপে আত্মার গভীরতম ক্ষুধার সহিত মিলাইয়া তিনি তাহার শেষ কবিকৃত্য করিতে মনস্থ করিলেন। তাহার ব্যক্তিজীবন ও কবিজীবনের এই শেষ ভাগে তত্ত্বের সঙ্গে কাব্যের, চিন্তার সঙ্গে অনুভূতির দ্বন্দ্ব কিছু অধিক হইয়াছিল, হইবারই কথা। তার প্রমাণ তিনি এই কালে তাহার কবি প্রেরণাকে দমন করিয়া সেই তত্ত্বকেই একটা নতুন যুক্তিবিচারের দ্বারা প্রতিষ্ঠা করিতে ঘোরতর পরিশ্রম করিয়াছিলেন। কৃষ্ণচরিত্র রচনার পর তিনি অনুশীলন ও ধর্মতত্ত্ব লইয়া মাতিয়া উঠিয়াছিলেন, কিন্তু তাহার অন্তরতম অন্তরের ইতিহাস কি, পরবর্তী উপন্যাসগুলিতে তাহাই আছে। 2. আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। গল্প রচনার সেই বিস্ময়কর শক্তি এখনো তেমনই আছে। ওই শক্তি বঙ্কিমের কবি শক্তিরও একটা বড় লক্ষণ। উহাতেই তাহার কবিকল্পনার মুক্তিও যেমন, তেমনি সর্বচিন্তা সর্বসংস্কার মুক্ত কবিত্বের একটি অপূর্ব উল্লাস তাহাতে ফুটিয়া ওঠে। আমি এই তিনখানি উপন্যাসের বিস্তারিত পরিচয় করিব না, যতদূর সম্ভব সংক্ষেপে ইহাদের মধ্যে বঙ্কিমের কবি মানস ও কাব্য সৃষ্টির গতি প্রকৃতি লক্ষ্য করিব। আনন্দমঠের কাব্যবস্তু হইয়াছে দেশপ্রেম। সেই দেশপ্রেমের এমন কবিত্বময় বিগ্রহ সৃষ্টি বোধহয় জগৎ সাহিত্যে বিরল। অতএব কাব্যের দিক দিয়েও সেই উপন্যাস বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাসগুলির অন্যতম। ইহাকে কেবল একটা বিশেষ কাল্ট বা ধর্মমন্ত্রের প্রচারমূলক উপন্যাস বলিয়া পৃথক করিলে চলিবে না। পৃষ্ঠা সংখ্যা 49। এই উপন্যাসে কবিকল্পনা ও ভাবানুভূতির যে প্রগাঢ়তা আছে, তাহা বঙ্কিমচন্দ্রের পৌর কবিশক্তির নিদর্শন। কবির প্রাণ ও মন যেন একটা মহাসঙ্গীতের আবেগে আপনাকে সম্পূর্ণ হারাইয়া ফেলিয়াছে। আবেশ বা ইন্সপিরেশনের এমন সঙ্গীতময় ঐক্যতান, প্রাকৃতিক পরিবেশ ও ঘটনার রোমান্স, পাত্রপাত্রীর চরিত্র চিত্রণে বাস্তব ও কল্পনার এমন সুসংগতি এবং সকলের ভিতর দিয়া সেই এক মহাভাবের অনুরণন, একাধারে উপন্যাস ও গীতিকাব্য, নাটক ও কাহিনীর এমন রাসায়নিক রসমিশ্রণ আর কোনো কাব্যে হয় নাই। জীবনের বাস্তবকে আরো গভীর করিয়া দেখা ও তাহার সেই রহস্যকে সীমাহীন করিয়া তোলার কথা স্বতন্ত্র। আমি এই উপন্যাস সম্বন্ধে পূর্বে অন্যত্র যাহা বলিয়াছি, তাহার কিঞ্চিত এখানে উদ্ধৃত করিব। উপন্যাস হিসাবে আনন্দমঠ সম্বন্ধে উহার অধিক বলিবার অবকাশ এখানে নাই। সকল বড় কাব্যের লক্ষণই এই যে, তাহাতে জীবনের একটা জটিল ও গভীর অভিজ্ঞতা কোনো একটা বিশিষ্ট ভাব কল্পনার ঐক্যসূত্রে সুসম্বদ্ধ আকার ধারণ করে।
আনন্দমঠে দেশপ্রেমের কল্পনাসূত্রে কবি বঙ্কিম তাহার আজীবন সঞ্চিত গভীর ও জটিল অভিজ্ঞতাকে একটি রসরূপ দান করিয়াছেন। দেশপ্রেমকেই পুরুষের একটা মহৎ ধর্মরূপে স্থাপনা করিয়া তিনি সেই এক সমস্যাকে, বাস্তব ও আদর্শের বিরোধকে, দেহ আত্মার দ্বন্দ্বকে আরো সবল ও স্বচ্ছ দৃষ্টিতে দেখিয়া লইতে চাহিয়াছেন, যেন দেশপ্রেমের তাড়িৎ শক্তি উৎপাদন করিয়া তাহার রাসায়নিক ক্রিয়ার সাহায্যে মানুষের দেহ মন প্রাণকে তরঙ্গিত মথিত করিয়া তিনি মনুষ্যত্বের মূল উপাদানগুলি পরীক্ষা করিয়াছেন। দেশপ্রেমরূপ একটা ভাবাবেগমূলক ধর্মের সংঘাতে মানুষের সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক যত কিছু সংস্কারকে বিধ্বস্ত, উৎক্ষিপ্ত করিয়া তিনি তাহার শক্তি ও অশক্তির সীমা নিরীক্ষণ করিয়াছেন। এই ক্ষুদ্র কাব্যখানির ঘনীভূত একাগ্র কল্পনায় যৌন প্রবৃত্তি বা রূপমোহ, দাম্পত্য প্রেম, সামাজিক ও পারিবারিক সংস্কার, সংসার ত্যাগ বা সন্ন্যাসের আদর্শ, যুগধর্ম ও সনাতন শাশ্বত পন্থা, এ সকলই একটি ভাবসত্যের আশ্রয়ে সুসমাহিত হইতে পারিয়াছে। এই গ্রন্থের আদি হইতে শেষ পর্যন্ত যে একটি নৈশগম্ভীর আরণ্যচ্ছায়া পরিব্যাপ্ত হইয়া আছে, তাহাতে যে একটি অ্যাটমসফিয়ার বা মনোভূমির সৃষ্টি হইয়াছে এবং সেজন্য চরিত্র ও ঘটনাগুলির মধ্যে যে ভাবগত সামঞ্জস্য ফুটিয়া উঠিয়াছে, তাহাও শ্রেষ্ঠ কবিশক্তির নিদর্শন। এই জন্য আনন্দমঠ কেবল দেশপ্রেমের উদ্দেশ্যমূলক একখানি দ্বিতীয় শ্রেণীর কাব্য নয়, উহা বঙ্কিমচন্দ্রের পরিণত লেখনীর একখানি উৎকৃষ্ট রস রচনা। বঙ্কিমবরণ, পৃষ্ঠা 110। অতএব এক হিসাবে উহাকেই বঙ্কিমচন্দ্রের শেষ উৎকৃষ্ট কাব্যসৃষ্টি বলা যাইতে পারে, কিন্তু উহাতেই কবি মানুষের স্পষ্ট ধর্মান্তর গ্রহণও লক্ষ্য করা যাইবে। ওই দেশপ্রেমই তাহার খাঁটি কবি প্রেরণার শেষ উজ্জীবন কারণ হইয়াছিল। ইহার পর এত বড় ভাবাবেশ তাহার কবিচিত্তকে আবিষ্ট করে নাই, কিন্তু ওই আনন্দমঠের কাব্যরম্ভে যে উপক্রমণিকাটি যুক্ত হইয়াছে, তাহার মতো উদাত্ত গম্ভীর কল্পনাঘন কাব্যখণ্ড বাংলা সাহিত্যে আর কোথাও নাই। এখানে তাহার একটি উদ্ধৃত করিতেছি। পৃষ্ঠা 50, ইনভার্টেড কমার মধ্যে। অতি বিস্তৃত অরণ্য, গাছের মাথায় মাথায়, পাতায় পাতায় মিশামিশি হইয়া অনন্ত শ্রেণী চলিয়াছে। বিচ্ছেদ শূন্য, ছিদ্র শূন্য, আলোক প্রবেশের পথমাত্র শূন্য। নিচে ঘন অন্ধকার, মধ্যাহ্নেও আলোক অস্ফুট ভয়ানক। তাহার ভিতরে কখনো মনুষ্য যায় না। একে এই বিস্তৃত অতি নিবিড় অন্ধ তমময় অরণ্য, তাহাতে রাত্রিকাল, রাত্রি দ্বিতীয় প্রহর, কাননের ভিতরে তমরাশি ভূগর্ভস্থ অন্ধকারের ন্যায়। সেই অন্তশূন্য অরণ্য মধ্যে, সেই সূচিভেদ্য অন্ধকারময় নিশীথে, সেই অননুভবনীয় নিস্তব্ধ মধ্যে শব্দ হইল, আমার মনস্কাম কি সিদ্ধ হইবে না? ইনভার্টেড কমা। শব্দ হইয়া আবার সেই অরণ্যানি নিস্তব্ধে ডুবিয়া গেল। তখন কে বলিবে যে এই অরণ্য মধ্যে মনুষ্য শব্দ শোনা গিয়াছিল? কিছুকাল পরে আবার শব্দ হইল, আবার সেই নিস্তব্ধ মথিত করিয়া মনুষ্যকণ্ঠ ধ্বনিত হইল, আমার মনস্কাম কি সিদ্ধ হইবে না? ইনভার্টেড কমায়। এইরূপ 3 বার সেই অন্ধকার সমুদ্র আলোড়িত হইল। তখন উত্তর হইল, তোমার পণ কি? প্রত্যুত্তরে বলিল, পণ আমার জীবন সর্বস্ব। প্রতিশব্দ হইল, জীবন তুচ্ছ, সকলেই ত্যাগ করিতে পারে। আর কি আছে? আর কি দিব? তখন উত্তর হইল, ভক্তি। ইনভার্টেড কমার মধ্যে সব। এখানে ওই যে ঋষি মন্ত্র উচ্চারিত হইয়াছে, তাহাও এমন এক আধ্যাত্মিক সাধনা দীক্ষা মন্ত্র যে নরনারী জীবনে সে আদি অন্তহীন সমস্যাকে, সেই দুর্লক্ষ নিয়তির রহস্য অন্ধকারকে একরূপ অস্বীকার করাই হয়। বঙ্কিমচন্দ্র ওখানে ওই যে ভক্তির কথা বলিয়াছেন, তাহাতে এই মনুষ্য জীবনের চেয়ে মূল্যবান একটা কিছু জয় ঘোষণা আছে। আনন্দমঠের কবিও এই ঋষিবাক্য উচ্চারণ করিয়াছেন। ওই কাব্যের প্রেরণামূলে এই মহাবৈরাগ্য মন্ত্র রহিয়াছে। কেবল এই মন্ত্রকে এমন কাব্য সৌন্দর্যে মণ্ডিত করিবার উপায় তিনি পরে আর খুঁজিয়া পান নাই। ইহার পরে দেবী চৌধুরানী। এই উপন্যাসখানিকে বঙ্কিমচন্দ্রের কবি মানুষের স্বেচ্ছা পরাজয় বলা যাইতে পারে।
গল্প রচনার সেই জাদুশক্তি ইহাতেও আছে। বঙ্কিমী কাব্যরস ইহার কোনো কোনো অংশে উচ্ছ্বসিয়া উঠিয়াছে, কিন্তু সেই কবি শক্তিকে একরূপ জোর করিয়া তিনি এই উপন্যাসে শাস্ত্র উপদেশের ভার বহিতে নিযুক্ত করিয়াছেন। ইহার অন্তর্গত অভিপ্রায় এই যে, দেশ ও সমাজ এই দুয়ের কল্যাণ সাধনই নিষ্কাম কর্মের সাধনা বটে। তাহাতেই মনুষ্য জীবনের চরম সার্থকতা, কিন্তু কর্মের ছোট বড় নাই। তাহাতে ঘনঘটা বা বীরত্ব অভিমান নিষ্প্রয়োজন। বিশেষ বাঙালির পক্ষে তাহার শ্রেষ্ঠ ধর্ম গার্হস্থ্য জীবনেই পালনীয়। সেই গৃহধর্ম পালনেই গীতোক্ত কর্মযোগ সাধনার অবকাশ আছে। এই তত্ত্বটি বুঝাইবার জন্য বঙ্কিমচন্দ্র মুখ্যত কবি নয়, ধর্মোপদেষ্টার ভূমিকায় ওই উপন্যাস রচনা করিয়াছেন। তাহার দৃঢ় বিশ্বাস হইয়াছিল কাব্যই ইহার উৎকৃষ্ট বাহন। মহাভারতকার তো তাহাই করিয়াছেন। ফলে যাহা হইয়াছে তাহার মতো দুর্ঘটনা সমগ্র বঙ্কিম সাহিত্যে আর কোথাও ঘটে নাই। পৃষ্ঠা 51। এখানেও সে নারী হইয়াছে পুরুষের দাসী ও গুরু দুই। নারী সেই বামামূর্তি আর নাই, দক্ষিণামূর্তি। পুরুষ জীবনের সকল সমস্যা ওই নারীই পূরণ করিয়াছে। গৃহ সংসারে যে সাধন ভূমি, তাহা তো নারীরই অধিকারভুক্ত। আবার নারীই একাধারে প্রেমময়ী ও বৈরাগিনী, পুরুষ তাহা নয়। সে হয় সব ত্যাগ করে, নয় সব লুটিয়া ভোগ করিতে চায়। অতএব এই উপন্যাসে বঙ্কিম একটা বড় আদর্শ স্থাপন করিয়াছেন। মহাশক্তির অংশ যে নারী, তাহাকে গৃহ সংসারে ক্ষুদ্র জগতে জগদ্ধাত্রী অন্নপূর্ণা তো বটেই, অধিকন্তু তাহাকে অনুশীলনের দ্বারা গীতা ধর্মের শরীরী বিগ্রহরূপে গড়িয়া লইয়াছেন। তাতেই একটা বড় সমস্যার সমাধান হইয়া গেল। মানুষের জীবন, সৃষ্টির রহস্য উত্থান, নিয়তির কঠিন শৃঙ্খল, পুরুষ ও প্রকৃতির সে চিরন্তন দ্বন্দ্ব, এই বিপুল বিশাল কালপ্রবাহে নরনারী নিরুপায় দিশাহীনের সন্তরণ, সকলই দেবী চৌধুরানীতে আসিয়া লয়প্রাপ্ত হইল। জীবন ও জীবনের কাব্য ওই একটি তত্ত্বের সীমায় তাহাদের অসীমতা পরিহার করিল। এই দেবী চৌধুরানীতে বঙ্কিমচন্দ্র সেই একবার মাত্র তত্ত্বের খাতিরে তাহার কবিত্ব শক্তির অবমাননা করিয়াছেন। তথাপি ইহাতেও দুইটি বিষয় লক্ষ্য করিবার আছে। প্রথম, এই উপন্যাসেও একটি চমৎকার গল্প সৃষ্টি হইয়াছে। ওই ধর্মতত্ত্বের খোলসটি খুলিয়া লইলে গল্পটির কোনো দোষ আর থাকিবে না। গল্পটি ভিতরে ভিতরে এমন পৃথক হইয়া আছে যে একটুতে তাহা খুলিয়া আসিবে। ইহাতে প্রমাণ হয়, এত ধর্মতত্ত্ব সত্ত্বেও কবি বঙ্কিম নিজ ধর্ম ত্যাগ করেন নাই। উহার স্থানে স্থানে কবি কল্পনার অপূর্ব স্ফূর্তির কথা পূর্বে বলিয়াছি। দ্বিতীয়ত, নিজে কবি ধর্মকে পীড়িত করিয়া এই যে তত্ত্ব প্রতিষ্ঠার উৎসাহ, ইহাতে একটা একরোখা জবরদস্তির ভাব আছে, যেন জোর করিয়া একটা কিছুকে আশ্রয় করিতে হইবে, নহিলে মঙ্গল নাই, এবং মঙ্গল চাই। এমনিভাবে আরও 3 বৎসর কাটিল। বঙ্কিমচন্দ্র নিজের সাহিত্যিক জীবনে তার সেই ব্যক্তিগত সাধনায় গীতা ধর্মের আচরণ করিতেছিলেন, অর্থাৎ তিনি নিজ প্রাণে সেই আদি উৎকণ্ঠা দমন করিয়া লোকহিতার্থে তাহার সর্বশক্তি নিয়োগ করিয়াছিলেন। কিন্তু এত সহিল না। সেই চিত্ত নিপীড়নের প্রতিক্রিয়াস্বরূপ 1887 সালে সীতারাম উপন্যাসে তিনি তার কবি জীবনের রুদ্ধ হাহাকার একেবারে মুক্ত করিয়া দিলেন। সীতারামের ট্র্যাজেডি তাহার নিজেরই কবি জীবনের ট্র্যাজেডি। সকল তত্ত্ব, সকল ধর্ম উপদেশ এবং সর্ববিধ আশা বিশ্বাসের বিরুদ্ধে এমন উন্মাদ আত্মরব আর কোথাও ধ্বনিত হয় নাই। সেই নারী পুরুষ এবং সেই দুর্লক্ষ নিয়তি এই শেষবার কবি বঙ্কিমকে যে আকারে অভিভূত করিয়াছে, তাহার কোনো সস্তার মন্ত্র নাই। বস্তুত সীতারাম উপন্যাসে বঙ্কিমচন্দ্রের সেই জীবন জিজ্ঞাসার সকল সমাধান ফুৎকারে উড়িয়া গিয়াছে। পুরুষ জীবনের দূরদৃষ্ট এবং পুরুষ চরিত্রে যত কিছু সম্মোহ, প্রবৃত্তির দ্বন্দ্ব ও আত্মদোহের উন্মত্ততা, সকলেই ইহাতে একটা প্রলয়ক্রান্তি ধারণ করিয়াছে। অথচ সীতারাম পৌরুষ বীর্যের অবতার। হৃদয়ের পুরুষোচিত বিশালতা, ক্ষত্রিয়োচিত ঈশ্বর ভাব, অতি উচ্চ ধর্মজ্ঞান এবং লোককল্যাণ কামনা, পুরুষের যত কিছু পুরুষ ধর্ম, সকলে সমাহার হইয়াছে এই সীতারামে। সেই সীতারাম এ কোন নিয়তির নির্বন্ধে এবং অন্তরের কোন অতলস্পর্শী কামনার পিপাসা বিকারে আপনাকে এবং একটা সুমহতী কীর্তিকে, ধর্মবলে ও বাহুবলে স্থাপিত রাজ্যকে নির্মমভাবে বিনাশ করিল। পৃষ্ঠা সংখ্যা 52।
এখানেও সে নারী, কিন্তু রূপতৃষ্ণায় নয়। নারীর দেহ মনের অতুল মহিম শ্রী এবং আত্মানুরূপ জীবন সঙ্গিনীর সহিত বৈধ মিলনাকাঙ্ক্ষা। সেই নারী পতিপরায়ণা, পতির পরম হিতৈষিণী হইয়াও স্বামীর ভাগ্যে বিষকন্যা হইয়া দাঁড়াইল। এমন অদ্ভুত নিয়তি, এবং নারীকেই সে নিয়তির সাক্ষাৎ প্রতিনিধি রূপে স্থাপনা করা এমন একটা কল্পনার আভাস দেয়, যাহা বঙ্কিমচন্দ্রের কবি মানুষের গভীর গহনে যেন আদি হইতে বিদ্যমান ছিল। সেই কপালকুণ্ডলা ও মনোরমারই এ যেন আরেক সংস্করণ। তফাৎ এই যে, এখানে নিয়তির সহিত নারী হৃদয় রহস্য নয়, একটা ধর্মতত্ত্বের যোগ হইয়াছে। তাহাতেই সে নারী স্বভাব ধর্ম ত্যাগ করিয়া দেবীত্বের সাধনায় ইহপরকাল হারাইল। দেবী চৌধুরানীর মতো সীতারামেও বঙ্কিমচন্দ্র বড় ঘটা করিয়া গীতার ধর্মতত্ত্ব আমদানি করিয়াছেন, কিন্তু সে যেন সেই ধর্মতত্ত্বকেই ব্যঙ্গ করিবার জন্য। প্রফুল্লে যাহার এমন সাধনা ও সিদ্ধির গৌরব ঘোষণা হইয়াছে, শ্রীতে তাহার নিরতিশয় ব্যর্থতায় তিনি অকুণ্ঠিত চিত্তে স্বীকার ও প্রমাণ করিয়াছেন। সীতারাম তাহার উপযুক্ত সহধর্মিণীকে পাইয়াও পাইল না, না পাইলেও হয়তো এমন সর্বনাশ ঘটিত না, কিন্তু প্রাপ্ত বস্তুর ওই দুষ্প্রাপ্যতাই তাহাকে উন্মাদ করিয়া তুলিল। ম্যাকবেথের সেই ডাইনিদের কথা যেমন সত্য মিথ্যার ভেলকিতে মতিভ্রম ঘটিয়াছিল, এখানেও তেমনি ওই জ্যোতিষ গণনার একটা হেয়ালি বাক্য যে নিয়তিকে এমন করাল করিয়া তুলিয়াছে, তাহার বিরুদ্ধে নারীর নারীত্ব, পুরুষের পৌরুষ তৃণের মতো ভাসিয়া গেল। এ সকলই বঙ্কিমের কবি দৃষ্টির শেষ সাক্ষ্য। তাহাতে স্পষ্টই প্রমাণিত হয় যে এই সৃষ্টির ও মানব ভাগ্যের গভীরতর প্রদেশে ওই এক অন্ধকারই আছে, এবং কপালকুণ্ডলাই হোক আর মনোরমাই হোক আর স্ত্রীই হোক, পুরুষের পক্ষে সেই ভাগ্যের সহিত শক্তি পরীক্ষার যুদ্ধে নারীর সকল মূর্তিই সমান। বৈরাগিনী, হিতৈষিণী বা সত্যকার অর্ধাঙ্গিনী যেমনই হোক, জীবনের স্রোতাবেগ একটু গভীর হইলে পুরুষ নিরাশ্রয় হইবেই। উপন্যাসের দিক দিয়া সীতারাম তেমন সুকল্পিত বা সুগ্রথিত না হইলেও ইহার ওই ট্র্যাজেডি কল্পনায় বঙ্কিমচন্দ্র তাহা সেই জীবন জিজ্ঞাসার যে একটা দৃঢ়তর ভূমি গড়িয়া তুলিয়াছিলেন, তাহা সহস্তে ভাঙিয়া দিয়া সেই শেক্সপিরীয় ট্র্যাজেডিকেই মূলত বরণ করিয়াছেন। সবচেয়ে আশ্চর্য হইতে এই জন্য যে আনন্দমঠে তিনি যে বৃহত্তর লোককল্যাণের জন্য বা বড় একটা কিছুর জন্য আত্মোৎসর্গকেই পুরুষের পরমার্থ বলিয়া নিশ্চয় করিয়াছিলেন, এবং দেবী চৌধুরানীতে যে ধর্মতত্ত্বকে তিনি দৈনন্দিন জীবনযাত্রায় সাধনযোগ্য বলিয়া সকল উৎকণ্ঠা নিবারণ করিতে চাহিয়াছিলেন, সীতারামে সেই সকলের নিষ্ফলতা প্রদর্শন করিয়া সেই জীবন জিজ্ঞাসার পরিসমাপ্তি করিয়াছেন। প্রতাপ, চন্দ্রশেখর, গোবিন্দলাল, অমরনাথ, ভবানন্দ এ সকলের পরে ওই সীতারাম সে যেন একটা বিরাট অট্টহাস্য। হায় পুরুষ, হায় তাহার ভাগ্য! ভ্যানিটি অফ ভ্যানিটিস, অল ইজ ভ্যানিটি। কাব্যকল্পনাই বলো আর দার্শনিক মহাতত্ত্বই বলো, পুরুষের পৌরুষই বলো আর নারীর প্রেমই বলো, এই পৃথিবীর প্রস্তর কঠিন ভূমিতলে একটু বলে আছড়াইতে গেলেই ওই কঙ্কাল ছাড়া আর কিছুই মিলিবে না। এখানেই এটি শেষ হলো। পরবর্তী অংশটি পরে পাঠ করব। পৃষ্ঠা 53। চতুর্থ বক্তৃতার পরবর্তী অংশ অর্থাৎ শেষ অংশটি পাঠ করছি। তাই বলিয়াছি, সীতারামে বঙ্কিমচন্দ্রের জীবন জিজ্ঞাসায় সকল তত্ত্বের উপরে জীবনের রহস্যই জয়ী হইয়াছে। যে জীবনকে শেক্সপিয়ার আরও মুক্ত দৃষ্টিতে দেখিয়াছিলেন, যে জীবনকে যোগী সন্ন্যাসী মৃত্যুরই মায়াময় মনোহর রূপ বলিয়া ঘৃণায় বর্জন করে, এবং গৃহী মানুষ যত ভয় পায় ততই অন্ধ মমতায় জড়াইয়া ধরে, বঙ্কিমচন্দ্র সেই জীবনের একটা অর্থ করিতে চাহিয়াছিলেন। উহাকে মায়া বলিয়া উড়াইয়া দিতে নয়, তান্ত্রিকের মতো উহার নিকট হইতে ভোগ ও অপবর্গ দুই আদায় করিয়া লইতে। তিনি মৃত্যুকে জয় করিবার জন্য প্রেমের আরাধনা করিয়াছিলেন, ও সেই প্রেমের শক্তিরূপে পুরুষের উপরে নারীকে স্থান দিয়া সেই নারীর বামা ও দক্ষিণা দুই মূর্তির ধ্যানে পুরুষের জয় পরাজয়ের কারণ সন্ধান করিয়াছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই শক্তির দশ মহাবিদ্যা রূপ তাহাকে ত্রস্ত ও উদ্ভ্রান্ত করিয়াছে। তিনি জীবনকে তথা সেই শক্তির অপার অপ্রমেয় রহস্যকে
কোনো অর্থের বন্ধনে বাঁধিতে পারেন নাই, অন্তত তাহার কবিদৃষ্টি লইয়া। এই উপন্যাসগুলির মধ্যে আমরা যে বঙ্কিমকে দেখিতে পাই, সে বঙ্কিম ধর্মতত্ত্ব প্রণেতা, নীতি সত্যপরায়ণ বঙ্কিম নহেন। প্রকৃতির দুর্বার ও অন্ধশক্তির লীলা, যাহাকে আমরা নিয়তি বলি, তাহারই পানে স্থির নিবন্ধ দৃষ্টি এবং ভয়ে বিস্ময়ে রোমাঞ্চিত, হৃষ্ট ও ব্যথিত, অতি গভীর সংবেদনশীল, ঊর্ধ্বগ কল্পনার অধিকারী এক অনন্য সাধারণ কবি। সত্য বটে, তাহার উপন্যাসগুলিতে প্রায় সর্বত্র একটা তত্ত্বের সন্ধান আছে, কিন্তু সেই তত্ত্বের সহিত জীবনের বাস্তব সত্যের বিরোধী উত্তরোত্তর বৃদ্ধি পাইয়াছে। সন্ধির শতচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত সংগ্রামী নিরবচ্ছিন্ন হইয়া রহিল। মানবপ্রেম, ভগবৎ প্রীতি ও বৈরাগ্য, ইন্দ্রিয় জয়, এ সকলের মূল্য যেমনই হোক, তত্ত্বচিন্তা যতই সুখকর হোক, সেই নিয়তিকে বাঁধিবে কে? বরং যাহার প্রাণ যত বড়, যাহার আকাঙ্ক্ষা যত বৃহৎ, যাহার অনুভব শক্তি যত তীক্ষ্ণ, তাহাকেই ওই তরঙ্গাঘাতে চূর্ণ বিচূর্ণ হইতে হইবে। এই সত্য বঙ্কিমচন্দ্র তাহার সেই কবিদৃষ্টিতে স্বীকার না করিয়া পারেন নাই। শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলির মর্মার্থ এক মনীষী সমালোচক যে ভাষায় ব্যক্ত করিয়াছিলেন, বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলিরও অন্তঃস্থল বাহিনী মর্মকথা তাহাই ছিল, যথা ডক্ট্রিন, থিওরি, মেটাফিজিক্স, morals. How should this help a man at the last encounter? All doctrines and theories concerning the place of man in the universe and the origin of evil are a poor and partial business. Man in the universe and the origin of evil are a poor and partial business compared with the dazzling vision of the pitiful state of humanity which is revealed by tragedy. Here we have to do with an earthquake, and good conduct is of no avail. Morality is denied. It is overwhelmed and tossed aside by the inrush of the sea. ইনভার্টেড কমার মধ্যে এটা। They deal with greater things than man, with powers and passions, elemental forces and dark abysses of suffering, with the central fire which breaks through the crust of civilization and makes a splendor in the sky above the blackness of ruined houses. Walter Raleigh, শেক্সপিয়ার। পৃষ্ঠা 54। অর্থাৎ সাম্প্রদায়িক মতবাদ, দার্শনিক সিদ্ধান্ত, ধর্মনীতি, মানুষের সেই অন্তিম সংকটে এ সকল কোন কাজে লাগিবে? ট্র্যাজেডি জাতীয় নাটকে মানুষের চরম দুর্গতির যে ভীষণ উজ্জ্বল দৃশ্য উদ্ঘাটিত হয়, তাহার সম্মুখে ওই সকল তত্ত্ব, যেমন সৃষ্টির সহিত মানুষের সম্বন্ধ, অমঙ্গলের উৎপত্তি প্রভৃতির ব্যাখ্যা নিতান্ত তুচ্ছ ও অসম্পূর্ণ বলিয়া মনে হয়। এখানে কোনো অন্যায় বা অসঙ্গতির প্রশ্নই উঠে না। এ যেন একটা ভূমিকম্প। ধর্মাধর্মই মানে না, সকল ধর্ম, সকল নীতি বিপুল সমুদ্র বন্যায় ডুবিয়া যায়, সেই তরঙ্গ তাড়নায় দূরে নিক্ষিপ্ত হয়। ইনভার্টেড কমা শেষ। ওই ট্র্যাজেডিগুলার ইনভার্টেড কমার মধ্যে বিষয়বস্তু কেবল মানুষের কাহিনী নয়, তার চেয়ে অনেক বড়, যথা অন্ধ প্রবৃত্তি, প্রাকৃতিক শক্তির প্রচণ্ড লীলা, দুঃখের অতল অসীম অন্ধকার এবং সৃষ্টির অন্তর্দেশের সেই অগ্নিশিখা,
যাহার আকস্মিক উৎপাতে ধরণী পৃষ্ঠের মতোই মনুষ্য সমাজের শোভন সুন্দর সুদৃঢ় আচ্ছাদনখানি নিমেষে টুটিয়া ফাটিয়া যায় এবং সেই অনলোদগারে ভস্মীভূত অগণিত কুটিরের অঙ্গার রাশির উপরে ঊর্ধ্বাকাশ জ্যোতির্ময় হইয়া উঠে। ইনভার্টেড কমা ক্লোজ। তফাতেই যে বঙ্কিমচন্দ্রের ভারতীয় অধ্যাত্ম সংস্কার শেক্সপিয়ারের মতো উহাকে পরম নির্লিপ্ত নির্বিকার চিত্তে বরণ করিতে চাহে নাই, বাধ্য হইয়া স্বীকার করিয়াছে। সীতারাম উপন্যাসে বঙ্কিমচন্দ্রের সেই স্বীকারোক্তি সকল কুণ্ঠা ত্যাগ করিয়াছে। কিন্তু ইহার পরেও বঙ্কিমচন্দ্র আর একখানি উপন্যাস রচনা করিয়াছিলেন, রাজসিংহ। এই উপন্যাসখানিকে সম্পূর্ণ স্বতন্ত্র করিয়া লইতে হইবে। দুর্গেশ নন্দিনী যেমন তাহার কবিজীবনের প্রথম রোমান্স, রাজসিংহ তেমনি তাহার জীবন শেষের শেষ রোমান্স, কবি হৃদয়ের সোয়ান সং। SWAN-SONG ইনভার্টেড কমার মধ্যে। ইহাতে সর্বজিজ্ঞাসা, সর্বজীবন সমস্যার সর্বভাবনামুক্ত হইয়া কবি বঙ্কিম তাহার কল্পনার উপাদানে ক্লান্ত ললাট ন্যস্ত করিয়া আপন কবি জীবনের একটি বিষামৃত মধুর রমণীর স্বপ্ন দেখিয়াছিলেন। সেই মবারক জীবন্নিশার প্রেম কাহিনী যৌবন শেষে প্রায় বার্ধক্যের দুয়ারে দাঁড়াইয়া এত জ্ঞান, এত চিন্তা, এত অভিজ্ঞতার পরে তেমন স্বপ্ন দেখা কি শোভা পায়? তাই সেই বাহিরের সজ্জা, সেই বয়সোচিত গুরুত্ব রক্ষা করিয়া তিনি মোগল ইতিহাসের যে অধ্যায় খুলিয়া ধরিলেন, তাহাতে তার আকৈশোর সেই ইতিহাস প্রীতিও যেমন, তেমনি রাজধর্ম ও লোকধর্মের তথা সার্বভৌমিক নীতিধর্মের একটা গুরুগম্ভীর ব্যাখ্যান একইকালে চরিতার্থ হইবার অবকাশ পাইয়াছে। কিন্তু এ সকলই সেই বাহিরের সজ্জা, ওই যুদ্ধ, ওই রণশিবির, ওই সেনা সমারোহ। সন্ধি বিগ্রহে যত কিছু কূটনীতি এবং রূপনগরওয়ালি ও আওরঙ্গজীব রাজসিংহের ওই আজব কাহিনী একটি লিরিক কবিতার এপিক ভূমিকার মতো। বঙ্কিমচন্দ্রের কবিপ্রাণ আর এক কাহিনী স্বপ্নরসে ঢুলিয়া পড়িয়াছে। ইহা সেই চিরন্তন মানব মানবীর সেই যুগল প্রেমের অসহ্য জ্বালা ও অসহ্য সুখের কাহিনী। এ স্বপ্ন সেই প্রেমের, যে প্রেমে রাজনন্দিনী ভিখারিণী হয় এবং অতি সামান্য সাধারণ জীবনযাত্রী পুরুষ প্রেমের রাজতিলক ললাটে পড়িয়া মহামহিয়ান হইয়া ওঠে। এ প্রেমে যেমন নীতি দুর্নীতির ভাবনামাত্র নাই, তেমনি জীবন ও মৃত্যু একই অমৃতরাগে অরুণ হইয়া ওঠে। বৃন্দাবনের রাখালও যেমন এই প্রেমের গীতি সুর তাহার বাঁশিতে বাজায়, তেমনি অস্ত্রের ঝঞ্ঝনা ও বিষপাত্রের ফেনোচ্ছ্বাসে ইহারই রক্তরাগ আর এক রূপে ঝলসিয়া ওঠে। পৃষ্ঠা 55। এ প্রেম এমনই যে তাহাকে হারাইয়া যত না দুঃখ, পাওয়ার দুঃখ তাহারও অধিক। প্রেমিকা যখন প্রেমাস্পদকে বলে, আমি তোমাকে ভালোবাসি, ইনভার্টেড কমার মধ্যে, তখন প্রণয়ীর দুই চক্ষে শ্রাবণ মেঘের ঘোর নামিয়া আসে, হৃদয় ব্যথায় বিদীর্ণ হয়। মৃত্যুর পাত্রে এই অমৃত সে রাখিবে কেমন করিয়া? রাজসিংহ উপন্যাসে সেই প্রেমের যে অপূর্ব গীতিমূর্ছনা আছে, তাহার তুলনায় উহার বৃহত্তর কাহিনী ম্লান হইয়া গিয়াছে। সেই সুবৃহৎ উপন্যাসের অন্তঃশ্রুত কাব্যধারা শেষে সেই যে একটি পরিচ্ছেদে যেন উদ্বেলিত হইয়া নিঃশেষ হইয়াছে, তাহাতেই বঙ্কিমচন্দ্রের কবিপ্রাণের শেষ স্বপ্ন এবং কবি জীবনের শেষ প্রয়াস সমাপ্ত সার্থক হইয়াছে। সেই পরিচ্ছেদটি এইরূপ, ইনভার্টেড কমার মধ্যে। সহস্র দ্বীপে রশ্মি প্রতিবিম্ব সমন্বিত উদয় সাগরের অন্ধকার জলের চতুষ্পার্শ্বে পর্বতমালা নিরীক্ষণ করিতে করিতে পটমণ্ডপের দুর্গ মধ্যে ইন্দ্র ভবনতুল্য কক্ষে বসিয়া মবারক জীবন্নিশার হাত আপন হাতের ভিতর তুলিয়া লইল। উভয়ে চক্ষুর জল ফেলিল। তখন মবারক ভাবিল, মরিব না, মরিব না। অনেক ভাবিল। সম্মুখে সে নক্ষত্রখচিত গগন স্পর্শী পর্বতমালা পরিবেষ্টিত অন্ধকার উদয় সাগরের জল, তাহাতে দীপমালা প্রভাসিত পটনির্মিত মহানগরীর মনোমোহিনী ছায়া। দূরে পর্বতের চূড়ার উপরে চূড়া, তাহার উপরে চূড়া, বড় অন্ধকার। দুইজনে বড় অন্ধকারই দেখিল, ইনভার্টেড কমা ক্লোজ। ইহার পরের যে ঘটনা, তাতে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া মবারক বলিয়া উঠিল, ইনভার্টেড কমায়, ইয়া আল্লাহ, আমাকে মরিতেই হইবে,
ইনভার্টেড কমা ক্লোজ। চির অভিশপ্ত প্রেমের এমন লিরিক আত্মশ্বাস আর কোথাও এমন অপূর্ব নাটকীয় মহিমায় মণ্ডিত হইয়াছে। তাই বলিতেছিলাম, রাজসিংহে বঙ্কিমচন্দ্র তাহার কবিচিত্তকে পূর্ণ মুক্তি দান করিয়াছেন। উহাতে তাহার সেই আদি রোমান্স, রস, প্রেরণা উপন্যাস, নাটক ও গীতিকাব্যের ত্রিধারায় মুক্তি লাভ করিয়াছে। ইহার চরিত্র ও চিত্ররচনা অথবা আখ্যান নির্মাণেও যেমন একটা উদার স্বাধীন কবিকল্পনা স্বচ্ছন্দ বিহার আছে, তেমনি দুর্গেশ নন্দিনীর সেই অর্ধস্ফুট কবি স্বপ্ন নিবিড় গভীর হইয়া মানব জীবন কাব্যের একটা শাশ্বত গীতির সুরকে হৃদয় শোণিত রাগ ও নয়নাশ্রুর অনর্ঘতা দান করিয়াছে। এই উপন্যাসে কবি আপন কবি হৃদয়ের বিশ্রাম রচনা করিয়াছেন। ৩. বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলিতে কবি মানুষের অভিব্যক্তি ও তাহারই অনুসরণে তাহার কাব্যের ভাববস্তু তথা কাহিনীগুলির একটা পরিচয় আমি যথাসাধ্য আপনাদের নিকটে নিবেদন করিলাম। অতঃপর সেগুলির সম্বন্ধে সাধারণভাবে কিছু বলিব। প্রথমে উহাদের রূপ বা রচনাগত আকৃতি প্রকৃতির কথা বেশ দেখিতে পাওয়া যায়। বঙ্কিমচন্দ্র এমন একটি কাব্যরূপ গড়িয়া লইয়াছেন, যাহাতে উৎকৃষ্ট কবিকর্মের পূর্ণ স্বাধীনতা থাকে। কাব্য, নাটক ও কাহিনী এই তিনের সুবিধা একাধারে পাওয়া যায়। ভিতরের ছাঁচটা হইবে নাটকের, ডোর হইবে গল্পের এবং ভাবনা হইবে কাব্যের। ইহা হইতে আমরা যে সাহিত্য সৃষ্টির যে একটি তত্ত্ব উপলব্ধি করি, তাহা এই যে মৌলিক কবি প্রতিভা নিজের প্রয়োজন অনুযায়ী কাব্যরূপ নিজেই গড়িয়া লয়। পৃষ্ঠা ৫৬। ভাব যেমন মৌলিক, তাহার রূপও তেমনি মৌলিক হইতে বাধ্য। বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলিকে উপন্যাস নাম দিয়া সেই সংজ্ঞা অনুসারে তাহার দোষগুণ বিচার করিলে ভুল হইবে। উহা নাটকও বটে, উপন্যাসও বটে, কাব্যও বটে। তথাপি উহা খাঁটি নাটক নয় এই জন্য যে উহা বিবৃতিমূলক। উহাতে কবির নিজের কথাও আছে। উহা উপন্যাস বা নভেল নয় এই জন্য যে উহাতে যথাপ্রাপ্ত ও যথাদৃষ্ট জীবনেরই পরিধি বিস্তার নাই, বরং সেই জীবনকে যেন চোলাই করিয়া তাহার একটা ঘনীভূত নির্যাস প্রস্তুত করা হইয়াছে। উহা রীতিমতো কাব্যও নয় এই জন্য যে উহার কল্পনা যতই ঊর্ধ্বগ হোক, তথাপি সর্বদা তাহা বাস্তবের নিয়ম শৃঙ্খলা বাধা আছে। কাহিনীগুলি ঘটনার কার্যকারণ শৃঙ্খলে দৃঢ় গ্রথিত হইয়া আছে। তাহা হইলে উহাদের কি নাম দিব? এক জাতীয় কথাকাব্য বলিতে ক্ষতি নাই, কিন্তু তাহাও একটা বিশেষ নামে অভিহিত করা যাইবে না। যাহারা অলঙ্কার শাস্ত্রের বাহিরে পদক্ষেপ করিতে ভয় পান, সেই সব পণ্ডিত সমালোচক উহাদিগকে কোনো একটা শ্রেণীতে না ফেলিতে পারিলে দিশাহারা হইয়া পড়েন। তাহাতে সমালোচনার সুবিধা হয়, কিন্তু কবি ও কাব্যের মুণ্ডপাত করাই হয়। ইদানিং বাংলা সাহিত্যের, আধুনিক বাংলা সাহিত্যেরও পঠন পাঠনে সংস্কৃত অলঙ্কার সাহিত্যের শাসন যেরূপ অপ্রতিহত হইয়া উঠিয়াছে, তাহাতে বঙ্কিম, মধুসূদন ও রবীন্দ্রনাথ আধুনিক বাংলা সাহিত্যের এই তিন মহাকবির পিণ্ডোদক ক্রিয়া অনায়াসে সম্পন্ন হইবে। সুখের বিষয় যে পাশ্চাত্য সাহিত্যের সঞ্জীবন মন্ত্রে আমাদের নব্য সাহিত্যের প্রাণ প্রতিষ্ঠা হইয়াছে, সেই সাহিত্যের আচার্যগণ সাহিত্য সমালোচনার যে সকল সুগভীর তত্ত্ব নির্ণয় করিয়াছেন, তাহাতে প্রত্যেক কবিকর্ম একটি স্বতন্ত্র সানুরূপ সৃষ্টি। তাহার রূপবিচারে সকল সাধারণ সংজ্ঞা পরিত্যক্ত হইয়াছে। এখানে ইহার অধিক বলা শোভন নয়, বলার অবকাশও নাই। কেবল একটি কথা মাত্র স্মরণ করাইতে চাই। সংস্কৃত অলঙ্কার শাস্ত্রকে আমাদের নব্য সাহিত্যের ওই তিন শ্রেষ্ঠ কবি ও স্রষ্টা সভয়ে দূরে রাখিয়াছিলেন বলিয়াই নব্য বাংলা সাহিত্যের জন্ম হইয়াছিল। ইহার মতো সত্য কথা আর নাই। কিন্তু বিধাতার এমনই পরিহাস যে ইনভার্টেড কমার মধ্যে টকের জ্বালায় যাহারা দেশ ছাড়িয়াছিলেন, তাহাদিগকে তেঁতুলতলায় বাসা বাঁধিতে হইয়াছে। ইনভার্টেড কমা ক্লোজ। উপন্যাসগুলির কাব্যরূপ সম্বন্ধে এই পর্যন্ত গঠন বা নির্মাণ কৌশলের বিস্তারিত আলোচনার অবকাশ নাই।
তথাপি এই প্রসঙ্গে একটা কথাই আবার স্মরণ করাইতে চাই, এত সামান্য উপকরণ লইয়া এত বড় কাব্য সৃষ্টি করার যে শক্তি, তাহা কি বিস্ময়কর নয়? বাঙালি জীবনের স্রোতহীন পল্লল বা পাড় বাঁধা নিস্তরঙ্গ দিঘিতে সমুদ্রের অন্তঃস্রোত প্রবাহিত করা, ঐরূপ গ্রাম্য ও নিতান্ত বৈচিত্র্যহীন জীবনে এমন নাটকীয় ঘটনামাহাত্ম্য এবং এমন নরনারী চরিত্রের অবতারণা কত বড় কবিশক্তির নিদর্শন! এ যেন কানাকড়িতে রাজস্ব যজ্ঞের অনুষ্ঠান। এই উপন্যাস জীবনের লিরিক গাথা নয়, মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক একটা চিকন সুতার কারুশিল্প নয়, অথবা একটা বড় ভূদৃশ্যের মতো কোনো সামাজিক জীবনযাত্রার বাস্তব প্রতিলিপিও নয়। ইহা জীবন নামে নরনারীর হৃদিস্থিত সেই দুর্বার কামনা বাসনার কাহিনী। পৃষ্ঠা 57। যাহাতে আমরা সেই যাহাতে আমরা একটা দুর্লঙ্ঘ শক্তির লীলাই দেখিতে পাই, তাহাতে বেগ আছে, সংঘাত আছে, চূড়াকৃতি তরঙ্গের উত্থান পতন আছে, গতি ও আবর্তন আছে। সেই জীবনকে বঙ্কিমচন্দ্র এই কাব্য, নাটক, আখ্যায়িকার মিলিত রূপে ধরিয়া দিয়াছেন। অথচ এ সমাজে তাহার ক্ষেত্র কত সংকীর্ণ, উপকরণ কত অপ্রচুর। আরও মনে রাখিতে হইবে, শুধু জীবনের পটভূমিকা নয়, সাহিত্যের ওই শিল্পভূমিকাও তাহাকে নূতন করিয়া নির্মাণ করিতে হইয়াছিল। বাংলা সাহিত্যে তখনও প্রকৃত নাটক বা উপন্যাসের জন্ম হয় নাই, উৎকৃষ্ট নাটকের জন্ম এখনো হয় নাই, এমনকি বাংলা গদ্য তখনও সাবালক হইয়া ওঠে নাই। এই অবস্থায় ইউরোপীয় আদর্শের রোমান্স, নভেল ও শেক্সপিরীয় ট্র্যাজেডি এ সকলের উৎকৃষ্ট কাব্যরস একাধারে সৃষ্টি করিতে হইবে। অতএব বঙ্কিমচন্দ্রের কবি প্রতিভাকে কত বড় পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইয়াছিল, তাহা ভাবিলে চমৎকৃত হইতে হয়। অতঃপর উহাদের অন্তর্গত সেই ট্র্যাজেডিগুলির কথা এইবার তাহারই একটু বিস্তারিত আলোচনা করিব। বলিষ্ঠ হৃদয় ও বৃহৎ আকাঙ্ক্ষা, এই দুইটি যেখানেই পুরুষ চরিত্রে প্রকাশ পায়, সেখানেই আমরা একটা বিশিষ্ট শক্তির প্রকাশ দেখি। মানুষের জীবনে ওই শক্তির পূর্ণতম স্ফুরণ হইলে সেই জীবনকে গভীর করিয়া দেখিবার সুযোগ হয়। তুষের আগুন বা তৈলহীন দীপশিখা যেমন আগুন বা আলোকের পূর্ণ রূপ নয়, সেই রূপ দেখিতে হইলে প্রচুর ইন্ধনের দ্বারা তাহাকে সন্দুক্ষিত করিতে হয়। জীবনকেও তেমনি। একটা প্রদীপ্ত শিখায় প্রজ্জ্বল করিতে না পারিলে তাহার পূর্ণায়ত রূপ দেখিতে পাওয়া যায় না। বড় বড় কবিরা তাহাই করিয়াছেন। জীবনের সেই গভীরতর বৃহত্তর রূপ দেখিয়া মুগ্ধ বিস্মিত হইয়াছেন। একদিকে বিশ্ব প্রকৃতি, আর একদিকে মানুষ। সেই একই শক্তি দুই রূপে দুইয়ের মধ্যে ক্রিয়া করিতেছে, মৃত্যু ও অমৃত, সৎ ও অসৎ দুই রূপে। প্রকৃতির শক্তির সৎ অসৎ নাই, কিন্তু মানুষের জীবনে সৎ অসতের দ্বন্দ্ব আছে। বাসনা কামনা রূপিণী সেই শক্তিকে ওই বিশ্ববিহারিণী শক্তি একটা দুর্গেয় নিয়তির রূপে নিষ্ফল করিয়া দেয়। অথচ মানুষের শক্তিও সেই এক শক্তিরই অংশ। অতএব এ যেন একটা অন্ধলীলা। আপনাকেই আপনি ধ্বংস করিয়া উন্মাদের অট্টহাস্যে করতালি দিয়া উঠে। মানুষের জীবনে শক্তির এই যে নাটকীয় লীলা, ইহারই নাম ট্র্যাজেডি। জীবনকে যদি শক্তির লীলারূপে না দেখিয়া আর কোনো রূপে দেখা যায়, করুণ বা মধুর বা শান্তরসের একটি রূপ তাহাকে পড়াইয়া দেওয়া যায়, তবে তাহা ট্র্যাজেডি হইবে না। তাহার সেই করুণ রূপ যতই করুণ হোক, তাহাতে ওই শক্তির প্রকাশ নাই। তাহা কাব্য, নাটক, গাথা, গান, উপাখ্যান সবই হইতে পারে, কিন্তু যেহেতু তাহাতে শক্তির সেই সংক্ষুব্ধ দ্বন্দ্বাত্মক রূপ নাই, সেই হেতু জীবনের নিম্নতম গহ্বর ও উচ্চতম শিখর তাহাতে প্রকাশিত হয় না। এমনও বলা যাইতে পারে যে তেমন কাব্যে একটা মনোগত ভাবের রসাবেশ, বাস্তব সত্য মিথ্যার ভাবনাহীন একটা চিত্ত বিনোদন মাত্র আছে, যাহাকে আমাদের আলংকারিকেরা একটু সূক্ষ্ম করিয়া ইনভার্টেড কমার মধ্যে ব্রহ্মস্বাদ সহোদর বলিয়াছেন। অথবা এমন চিত্র আছে যাহা বাস্তবের একটা উপভোগ্য রূপ মাত্র, যাহাকে কমেডি বলে।
পৃষ্ঠা সংখ্যা 58। কোথাও বা আগুনের আলোকটুকুকে ভাবে রঙে রঙিন করিয়া গীতিকাব্য রচিত হয়। বলা বাহুল্য যে ওই শক্তি মানুষের জীবনে প্রবল প্রবৃত্তির রূপ ধারণ করে। কু বা সু যে প্রবৃত্তি হোক, তাহা সেই একই শক্তি। বিশ্ব প্রকৃতির শক্তি অন্ধ বলিয়াই মনে হয়, কিন্তু মানুষের প্রকৃতিতে উহা আশা আকাঙ্ক্ষা বাসনা কামনার রঙে রঙিন। সুখ দুঃখের অনুভূতিময় আত্মসচেতন মানুষের আত্মা ওই জীবনের ফাঁদে বাধা পড়িয়াছে বলিয়াই সেই শক্তি এমন ট্র্যাজেডির সৃষ্টি করিতে পারে। যদি আত্মার ওই সংস্কারগুলা না থাকিত, তবে ঝড় যেমন আপনাকে জানে না, ওই জীবনও আপনাকে জানিত না। একই কালে সে ওই শক্তির আধার এবং দ্রষ্টা হইতেও পারিত না, কোনো জিজ্ঞাসাও থাকিত না। উহার ওই ট্র্যাজেডি রূপও তাহার মানুষে প্রতিফলিত হইত না। কিন্তু সকল মানুষের কি তাহা হয়? সকলেই কি ঐরূপ দ্রষ্টা হইতে পারে? সম্পূর্ণ আত্মনির্লিপ্ত হইয়া জীবনকে ঐরূপে দেখিতে পারাই শ্রেষ্ঠ কবি সম্পূর্ণ আত্মনির্লিপ্ত হইয়া জীবনকে ঐরূপে দেখিতে পারাই শ্রেষ্ঠ কবি দৃষ্টি। আর সকল দৃষ্টিই আত্মদৃষ্টি। নিজেরই জবানিতে জগৎকে দেখা, তাহাও একরূপ আত্মদর্শন, জীবনকে দেখা নয়। শেক্সপিয়ারের এই দৃষ্টি যে মাত্রায় ছিল, তেমন আর কোনো কবির ভাগ্যে ঘটে নাই। সেই দৃষ্টিতে জীবনের যে রূপটি ধরা দিয়াছে, তাহাই শেক্সপিয়ারীয় ট্র্যাজেডির রূপে জগৎ সাহিত্যে জীবনের একটা গভীর রহস্যময় দিক উদ্ঘাটিত করিয়াছে। বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলির অন্তর্গত কবি প্রেরণা আমি যতটুকু নির্ণয় করতে পারিয়াছি, তাহাতে স্পষ্টই মনে হয় তিনিও আদৌ জীবনের ওই ট্র্যাজেডি রূপ দেখিয়াছেন। শেক্সপিয়ারের সেই দৃষ্টি অনুসরণ করিয়া তিনি দুইটি বিষয়ে দৃঢ় বিশ্বাস করিয়াছিলেন: ওই বিশ্ববিহারিণী প্রকৃতি শক্তি এবং মানুষের প্রবৃত্তি জীবন, একটির দুর্গেয়তা এবং অপরটির পারবশ্যতা। প্রত্যক্ষ দর্শনে ওই ট্র্যাজেডি সত্য। তিনিও তাহার উপন্যাসে সেই প্রত্যক্ষকে স্বীকার করিয়াছেন। এই পর্যন্ত তিনি শেক্সপিয়ারের অনুগামী। কিন্তু শেক্সপিয়ার যেমন সেই প্রকৃতি শক্তির লীলারসে মগ্ন হইয়া মানব জীবনের ট্র্যাজেডিকে সকল জিজ্ঞাসা, সকল সংশয়ের ঊর্ধ্বে একটি অবাং মনসগোচর উপলব্ধিতে পর্যবসিত করিয়াছেন, বঙ্কিমচন্দ্র তেমন বিশুদ্ধ কবিশক্তির বলে ততখানি রস সমাধির অধিকারী হইতে পারেন নাই। ওই ট্র্যাজেডিকে স্বীকার করিলেও তিনি অন্ধ প্রবৃত্তির পুরস্কারকে বড় করিতে পারেন নাই, অর্থাৎ সম্পূর্ণ অনাসক্ত চিত্তে শক্তির লীলাটাই মুগ্ধ নেত্রে নিরীক্ষণ করিতে পারেন নাই। শেক্সপিয়ার ট্র্যাজেডির ওই সর্বধ্বংসের মধ্যেও একটা সার্থকতা, জীবনের নিষ্ফলতার মধ্যেও একটা অন্যবিধ কিছুর ইঙ্গিত করিয়াছেন। কিন্তু বঙ্কিমচন্দ্র ঐরূপ ট্র্যাজেডির অন্তরালে একটা বিরাট শূন্যকেই মুখব্যাদান করিতে দেখিয়াছেন। সেই ধ্বংসের ঐরূপ একটা অর্থ করাও যা, আর শূন্যকেই পূর্ণ করিয়া আশ্বস্ত হওয়াও তাই। ইহাতে বঙ্কিমচন্দ্রের বোধশক্তি বা রসজ্ঞানের অভাব লক্ষিত হয় না। শেক্সপিয়ারীয় ট্র্যাজেডির গূঢ়ার্থ নির্ণয়ে এখনো পর্যন্ত নানা তত্ত্ব ও টীকাভাষ্যের অন্ত নাই। আমি বলিব, বঙ্কিমচন্দ্র শেক্সপিয়ারের একজন স্বাধীন সমালোচক। তিনি তাহার সেই রসোপলব্ধির একটা প্রমাণ ওই উপন্যাসগুলিতে রাখিয়া গিয়াছেন। তাহার নিজের ট্র্যাজেডি কল্পনা যতই স্বতন্ত্র হোক, তিনি শেক্সপিয়ারের জীবনদর্শন সম্বন্ধে ভুল করেন নাই। পৃষ্ঠা 59। অতঃপর আমি বঙ্কিমের ট্র্যাজেডির স্বরূপ নির্ণয়ের জন্য শেক্সপিয়ারীয় ট্র্যাজেডির সহিত তাহার তুলনা করিব। সেজন্য আমাকে অতঃপর আমি বঙ্কিম ট্র্যাজেডির স্বরূপ নির্ণয়ের জন্য শেক্সপিয়ারীয় ট্র্যাজেডির সহিত তাহার তুলনা করিব। সেজন্য আমাকে প্রসঙ্গ অন্তরে প্রবেশ করিতে হইবে। তাহাতেও আমি সবচেয়ে সহজ ও সংক্ষিপ্ত পন্থা অবলম্বন করিব। একজন অতি প্রসিদ্ধ আধুনিক শেক্সপিয়ারীয় সমালোচকের মত উদ্ধৃত করিয়া বঙ্কিমের
উদ্ধৃত করিয়া বঙ্কিম একজন অতি প্রসিদ্ধ আধুনিক শেক্সপিরীয় সমালোচকের মত উদ্ধৃত করিয়া বঙ্কিমের ট্র্যাজেডি তত্ত্ব মিলাইয়া দেখিব, তাহাতেই আমার অভিপ্রায় সিদ্ধ হইবে। এখানেই এই পর্বটি শেষ হলো। চতুর্থ বক্তৃতাটি এখানেই সমাপ্ত হলো। পরবর্তী ফাইলে পঞ্চম বক্তৃতা পাঠ করব।